আচ্ছা, তো আজকে আমাদের যে মূল আলোচনার যে বিষয়টা, এটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মোটামুটি আপনারা সবাই বোঝেন যে আসলে কন্টেন্ট বিষয়টা কি। আর আমরা যখন একটা ওয়েবসাইট বিল্ড করতে যাই, গতদিনে মনে হয় আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ওয়েবসাইটের যেটা হচ্ছে প্রাণ, বা দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটের যেটা হচ্ছে মূল উপাদান, এটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ, কন্টেন্ট। কারণটা হচ্ছে কন্টেন্ট যদি না থাকে, আপনি আপনার সাইটটাকে যত ভালোভাবে সাজান না কেন, সাইটের ওভারভিউটা যত সুন্দরই হোক না কেন, আপনার সাইটের কোনো ভ্যালু নাই। কারণটা হচ্ছে আপনার সাইটে কোনো কন্টেন্ট নাই। এখানে আসলে ইউজার কেন আসবে? আমাদের ইউজাররা তো নর্মালি আসে কন্টেন্টগুলো দেখতে। আর কন্টেন্টগুলো দেখতে আসে বিধায় আমাদের সাইটটাতে ভিউ হয়, আমরা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের সাইটটাকে সামনের দিকে লিড করতে পারি। আর বিষয়টা হচ্ছে কন্টেন্টগুলো আসলে কেমন হয়, কিভাবে সাজাবো, কি কি পারপাজে কন্টেন্ট হয়, কন্টেন্টের কোয়ালিটি কেমন হওয়া উচিত, বা দেখা যাচ্ছে এখানে কি কি বিষয় মেনটেন করা উচিত, এই বিষয়গুলো সম্পর্কে আজকে মোটামুটি আমরা জানবো। কারণ আমাদের যে টার্গেটটা, আলটিমেট টার্গেটটা হচ্ছে যে অন পেজ এসইও। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে অন পেজ এসইওতে মুভ করব। তো অন পেজ এসইওতে যাওয়ার আগে আসলে আমাদেরকে কন্টেন্ট রেডি করতে হবে। কারণ কন্টেন্ট যদি রেডি না থাকে, তাহলে আসলে আমরা অন পেজ এসইওতে খুব ভালো কিছু করতে পারবো না। তো আশা করি কন্টেন্ট সম্পর্কে সবাই জানেন যে মোটামুটি আসলে কন্টেন্টটা কি। তো কন্টেন্ট আসলে কি, কত ধরনের হয়, বা দেখা যাচ্ছে কন্টেন্ট কি কি রকম হতে পারে, এটা সম্পর্কে একটু বলি। কারণটা হচ্ছে অনেকেরই হয়তো কন্টেন্ট সম্পর্কে আইডিয়া আছে। হয়তো অনেকেই বলবে যে এই আর্টিকেলগুলো হচ্ছে কন্টেন্ট, বা আমরা যে ইমেজ বা ভিডিওগুলো পোস্ট করছি, এগুলো হচ্ছে কন্টেন্ট। আসলে কন্টেন্ট অনেক রকমেরই হতে পারে। সাধারণ ভাষায় যদি বলি যে আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের ভিজিটরদের জন্য যা কিছুই পোস্ট করি, এটাই হচ্ছে আমাদের কন্টেন্ট। তো হতে পারে এটা একটা সাইন আপ ফর্ম, হতে পারে হতে পারে এটা কোনো একটা আপনার সার্ভে ফর্ম, হতে পারে হতে পারে কোনো একটা নিউজ পোর্টাল, হতে পারে কোনো জার্নাল। এগুলো সবগুলোই এক একটা কন্টেন্ট। তো কন্টেন্টের মধ্যে যেটা মেইন, যেটা সেটা হচ্ছে টেক্সট। টেক্সট বা আর্টিকেল, এরপর আছে ইমেজ, ভিডিও, ফর্ম, তারপর হচ্ছে আপনার আর ইনফোগ্রাফিক, ই বুকস, তারপর হচ্ছে কেস স্টাডি, তারপর হচ্ছে মিমস, বা দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় মিমগুলো শেয়ার করি না, এগুলো কিন্তু একটা করে কন্টেন্ট। বা দেখা যাচ্ছে যে জিপস যেগুলো আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা কন্টেন্ট। আচ্ছা, তো কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আমাদের সাইডের কি সুবিধা হবে, আর কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে আমাদের সাইডের কি অসুবিধা হবে, এটা আশা করি আপনারা সবাই বোঝেন। যে কন্টেন্ট যদি ভালো কোয়ালিটি না হয়, তাহলে আমাদের সাইটে ভিজিটর আসবে না। আর কন্টেন্ট যদি অবশ্যই ভালো কোয়ালিটির হয়, দেখা যাচ্ছে আমাদের এই কন্টেন্টের থ্রুতে ভিজিটর আসবে, এবং কন্টেন্টটা যদি গুগলে ইন্ডেক্স করা যায়, বা দেখা যাচ্ছে আমাদের যে কোনো একটা আর্টিকেলকে যদি আমরা গুগলে ইন্ডেক্স করি, এইটার মাধ্যমে কিন্তু আমাদের ওয়েবসাইটটাও কিন্তু র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে, যদি আমরা ভালো মানের কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট যদি লিখে থাকি। আচ্ছা, তো কন্টেন্টের কোয়ালিটি, এটা সবচেয়ে বড় একটা বিষয়। যে কন্টেন্টের কোয়ালিটি, বা আমরা হচ্ছে একটা কোয়ালিটি কন্টেন্টে কি কি বিষয় খেয়াল রাখবো। তো একটা কোয়ালিটি কন্টেন্টে আমাদেরকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে এন্টারটেইনমেন্ট। অর্থাৎ কেউ যখন আপনার কন্টেন্টটা দেখবে, বা কেউ যখন আপনার কন্টেন্টটা যখন পড়বে, সে যেন আসলে এখানে একটা মানে আনন্দ ফিল করে, যে না, এই কন্টেন্টটা পড়ে একটা মজা পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। আর আপনি দেখা যাচ্ছে যে বিশাল বড় কন্টেন্ট লিখে গেছেন, কেউ আসলে পড়ে মজা পাচ্ছে না, তখন কিন্তু তারা বিরক্ত হবে, এবং দেখা যাচ্ছে আপনাদের কন্টেন্টটা তারা রিড করবে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে এডুকেশন পারপাস, বা দেখা যাচ্ছে যে কোয়ালিটি কন্টেন্টের একটা খুবই বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এডুকেশন। তো আপনার যদি এটা একটা কোয়ালিটি কন্টেন্ট হয়, তাহলে এখান থেকে সবাই শিখতে পারবে, বা দেখা যাচ্ছে যে কোনো একটা বিষয়ে আপনি এখানে সলিউশন তাদেরকে দিচ্ছেন। এটা এডুকেশন পারপাস, বা দেখা যাচ্ছে কোয়ালিটি কন্টেন্টের একটা পার্ট। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ইন্সপায়ার। ইন্সপায়ার বলতে যে আপনি আসলে যে বিষয়টা সম্পর্কে কন্টেন্ট লিখছেন, এই কন্টেন্টের বিষয় সম্পর্কে, বা দেখা যাচ্ছে কন্টেন্টের যে মূল বিষয়বস্তু, এইটা সম্পর্কে আসলে আমাদের অডিয়েন্সটা আগ্রহী হবে। অর্থাৎ তারা মজা সহকারে পড়বে, এখান থেকে কিছু শিখতে পারবে, দেন তারা আমাদের এই টপিকটা সম্পর্কে আগ্রহী হবে, বা দেখা যাচ্ছে এখানে তারা হচ্ছে কোনো একটা অ্যাকশনে যাওয়ার জন্য রেডি হবে। তো এর পরবর্তী যে পার্টটা, সেটা হচ্ছে মোটিভেশন, বা দেখা যাচ্ছে
তাদেরকে মোটিভেট করা অ্যাকশনে যাওয়ার জন্য। তো আমি যদি একটু বাস্তবিকভাবে বলি যে এই চারটা হচ্ছে এন্টারটেইনমেন্ট, এডুকেশন, ইন্সপায়ার অ্যান্ড মোটিভেশন। তো আমরা যদি একটা ই কমার্স সাইটের ক্ষেত্রেই বলি, তো আমরা দেখেন মনে একটা প্রোডাক্টকে সুন্দরভাবে সাজায় রাখছি, এটা দেখে সবার কাছে ভালো লাগছে, এখান থেকে আসলে এই কন্টেন্টের কিছু ডিটেলস দেওয়া আছে, এখান থেকে সবাই শিখতে পারছে। এরপর হচ্ছে কন্টেন্টটাকে আমরা এমনভাবে ডিজাইন করেছি যে এটা সম্পর্কে মানুষ আরো জানতে আগ্রহী হচ্ছে বা পারচেস করতে আগ্রহী হচ্ছে। দেন যে বিষয়টা হবে যে মোটিভেট, অর্থাৎ এই প্রোডাক্টের যদি সবকিছু কোয়ালিটি কন্টেন্ট ঠিক থাকে বা দেখা যাচ্ছে যে প্রোডাক্টের প্রাইজিং বা দেখা যাচ্ছে কোয়ান্টিটি কোয়ালিটি সবকিছু যদি ঠিক থাকে, তাহলে কিন্তু যারা ভিজিটর আছে তারা কিন্তু একটা অ্যাকশনে যাবে। অ্যাকশন বলতে তারা হয়তো এই প্রোডাক্টটা পারচেস করবে। তো আমরা যদি এইভাবে একটা কন্টেন্টকে মেইনটেইন করতে পারি, তাহলে দেখা যাচ্ছে সেটাকে আমরা একটা সাকসেসফুল কন্টেন্ট বা কোয়ালিটি কন্টেন্ট আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের কন্টেন্ট অবশ্যই ইউনিক হতে হবে। কখনোই আমরা কপি পেস্ট করে কন্টেন্ট আমাদের সাইটে ইউজ করতে পারবো না। যদি আমরা কপি পেস্ট করে আমাদের ওয়েবসাইটে কোনো একটা কন্টেন্ট পাবলিশ করি, তাহলে যে বিষয়টা হবে যে গুগল আমাদেরকে পেনাল্টি দিবে বা দেখা যাচ্ছে কপিরাইট ইস্যুতে আমাদের সাইটটাকে তারা ব্লক করে দিবে অথবা স্যাটবক্সে পাঠিয়ে দেবে। তো এই হচ্ছে আমাদের ইউনিকনেস বা দেখা যাচ্ছে যে আমাদের কোয়ালিটি বা দেখা যাচ্ছে আমাদের কোয়ালিটি কন্টেন্টে অবশ্যই ইউনিকনেস থাকতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কন্টেন্টের কিছু বেসিক প্রিন্সিপালস আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হবে। এই বেসিক প্রিন্সিপালসগুলো যদি আমরা ফলো করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের জন্য এটা একটা একটা কন্টেন্ট রেডি করা খুবই ইজি হয়ে যায়। বা দেখা যাচ্ছে যে এই রুলগুলো ফলো করে যদি আমরা কন্টেন্ট লিখি, তাহলে অবশ্যই এই কন্টেন্টটা একটা কোয়ালিটি কন্টেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে গুগল আমাদেরকে বলে যে আপনারা কন্টেন্ট বা আপনাদের সাইটটাকে আপনারা সাজান ইউজার ফ্রেন্ডলি করে, অর্থাৎ এখানে যেন ইউজাররা এসে খুবই ভালোভাবে এখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারে। এটা হচ্ছে গুগলের কথা। আর আমরা নর্মালি চেষ্টা করি কি যে গুগলে র্যাঙ্ক করব বা দেখা যাচ্ছে গুগলকে আমরা খুশি করে গুগলের নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে আমাদের সাইটটাকে সাজাবো এবং সাইটটাকে র্যাঙ্ক করব। আসলে এইভাবে পসিবল না, কারণ গুগল প্রায়োরিটি দেয় তার ইউজারদেরকে এবং গুগল বলে যে আমার ইউজাররা যদি খুশি হয় দেন আমি হচ্ছে আপনার সাইটটাকে অটোমেটিক র্যাঙ্ক করাই দেবো। তো আপনি ইউজার ফ্রেন্ডলি ভাবে আপনার কন্টেন্টগুলোকে রেডি করেন এবং একদম অথেন্টিক ইউনিক কন্টেন্ট আপনারা পাবলিশ করেন, যাতে করে এখান থেকে আমাদের যারা রিডার আছে বা দেখা যাচ্ছে যারা অডিয়েন্স আছে, যারা ভিজিটর আছে, ট্রাফিক আছে, তারা যেন এন্টারটেইন হয়, এখান থেকে যেন তারা শিখতে পারে, তারা যেন ইন্সপায়ার হয় এবং দেখা যাচ্ছে এখান থেকে একটা অ্যাকশনে তারা যায়। তো অবশ্যই আমাদেরকে কিছু বেসিক প্রিন্সিপালস ফলো করতে হবে। এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে বলা ইজি টু রিড। আচ্ছা, আমি একটু লিখে দিই, তাহলে হয়তো আপনাদের জন্য পরবর্তীতে এই বিষয়গুলো সুবিধা হবে। লিখে দেবো নাকি এমনি জাস্ট বলে যাবো এইভাবে? স্যার লিখে দেন। আচ্ছা, প্রথমে যে বিষয়টা বললাম যে কোয়ালিটি কন্টেন্ট। কোয়ালিটি কন্টেন্টের ক্ষেত্রে আমাদেরকে চারটা বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে এন্টারটেইনমেন্ট, এডুকেশন, ইন্সপায়ার অ্যান্ড মোটিভেট। আচ্ছা, শেষেরটা হচ্ছে মোটিভেট, অর্থাৎ টার্ন ইউর অডিয়েন্স ইনটু অ্যান অ্যাকশন, মানে আপনার অডিয়েন্সদের মাধ্যমে একটা কোনো একটা অ্যাকশন আপনাদেরকে ঘটাতে হবে। কারণ আপনারা শুধু জাস্ট এখানে অডিয়েন্স আসলো, এখান থেকে পড়লো চলে গেল, এরকম না। তো আমি আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দিলাম যে প্রোডাক্ট পারচেজ করার, বা দেখা যাচ্ছে যে কোনো একটা ই কমার্স সাইট থেকে তারা একটা প্রোডাক্ট কিনলো,
তো এখান থেকে আরো অনেক ধরনের অ্যাকশন হতে পারে। যেমন তারা একটা ফর্ম পূরণ করলো, আপনাদেরকে তারা কমেন্ট করলো, বা দেখা যাচ্ছে তারা আপনাদেরকে একটা ফিডব্যাক দিল, এগুলো আসলে অ্যাকশন হতে পারে। আচ্ছা, এটা ছিল যে কোয়ালিটি কন্টেন্টের কিছু বিষয়। এরপর যে বিষয়টা বললাম যে আপনাদের কন্টেন্টের অবশ্যই ইউনিকনেস থাকতে হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের কিছু বেসিক প্রিন্সিপালস এর দিকে খেয়াল রাখতে হবে, যেগুলো আমাদের কন্টেন্টকে অবশ্যই একটা ভালো মানের কন্টেন্ট হিসেবে তৈরি করবে। তো বেসিক প্রিন্সিপালস, আচ্ছা প্রথমেই যেটা হতে হবে যে ইজি টু রিড, অর্থাৎ আমাদের কন্টেন্টটা যদি আমাদের অডিয়েন্সটা খুব ইজিলি রিড করতে পারে। আপনারা অনেক সময় দেখবেন যে অনেক ওয়েবসাইট আছে যেখানে আসলে অনেক কঠিন ধরনের ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে, আমাদেরকে আবার ওই শব্দগুলোর অর্থ খুঁজতে দেখাচ্ছে আবার ডিকশনারিতে সার্চ করতে হচ্ছে, বা দেখা যাচ্ছে গুগলে সার্চ করে ওই শব্দগুলোর অর্থ দেখতে হচ্ছে। তো এইটা আসলে আপনার রিডারের জন্য বা আপনার ট্রাফিকের জন্য বা আপনার ভিজিটরের জন্য একটা হ্যাসেল। সে আপনার ওয়েবসাইট থেকে এসে কিছু একটা পড়বে, আবার সে আবার ওই শব্দটাকে সে আবার গুগলে সার্চ করবে, দেন ওইটার মিনিং দেখে আবার আপনার সাইট এসে পড়বে। এত সময় অডিয়েন্সের বা আমাদের ভিজিটরদের নাই। তো অবশ্যই আমাদেরকে যে কাজটা করতে হবে, খুবই ইজি ভাবে আমাদের কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করতে হবে, যাতে করে এটা মানে সবাই খুব সহজেই পড়তে পারে। এটা হচ্ছে ফার্স্ট বেসিক, ইজি টু রিড। আচ্ছা, এরপরে যেটা বলা হয়েছে, আচ্ছা বলা হচ্ছে ডোন্ট ইউজ ক্লিক বেইট। তো ক্লিক বেইটটা কি, এটা সম্পর্কে একটু আপনাদের জানতে হবে, কারণ এই ট্রিকটা আসলে অনেকেই ইউজ করে এবং দেখা যাচ্ছে যে তাদের সাইটে তারা প্রচুর ট্রাফিক নিয়ে আসে এই ক্লিক বেইটের মাধ্যমে। তো ক্লিক বেইটটা বলতে, বেইট বলতে আসলে যেটা বোঝায় যে BAIT, এটা বলতে যেটা বোঝায় যে হচ্ছে টোপ, বা দেখা যাচ্ছে প্রলোভন। আমরা এই যে বড়শিতে যে টোপ গাছি না, এটাকে বলা হচ্ছে যে বেট। তো আমরা আসলে এই ধরনের টোপ বা দেখা যাচ্ছে যে এই ধরনের খুবই চাকচিক্যপূর্ণ টাইটেল আমরা ইউজ করব না। আপনারা অনেক সময় দেখবেন যে আপনারা হয়তো একটা টাইটেলে ক্লিক করলেন, যে টাইটেলটাতে ক্লিক করে একটা ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা দেখলেন যে আসলে এখানে পুরো কন্টেন্টটাই ভিন্ন, বা এখানে দেখা যাচ্ছে অন্য একটা বিষয়ে বলা হচ্ছে। এইগুলোকে আসলে বলা হয় হচ্ছে ক্লিক বেইট। তো আমাদেরকে অবশ্যই এই ধরনের ট্রিক মানে অ্যাপ্লাই করা থেকে বিরত থাকতে হবে, এবং এটা বলা হচ্ছে গুগল মানে একটা কোয়ালিটি কন্টেন্টের ক্ষেত্রে আপনি কখনোই ক্লিক বেইট ইউজ করতে পারবেন না। আচ্ছা, এই বিষয়টা কি ক্লিয়ার আপনাদের কাছে যে ক্লিক বেইটটা কি? স্যার একটু এক্সপিরিয়েন্স। আচ্ছা, ক্লিক বেইটটা বলতে যেটা বোঝায়, আমি একটু সার্চ করি আপনাদেরকে দেখাই। যদি জাস্ট গুগলে সার্চ দেয় ক্লিক বেইট, আচ্ছা ক্লিক বেইটটা বলতে আসলে আমি একটু সহজ কথায় বলি, এখানে অনেক কিছুই লেখা আছে। সেটা হচ্ছে যে আপনি একটা খুবই চমকদার একটা টাইটেল দিয়ে একটা আর্টিকেল পাবলিশ করলেন, এবং দেখাচ্ছে যে ওই ওই টাইটেলটাতে ক্লিক করার পর আপনি একটা সাইডে গেলেন এবং গিয়ে দেখলেন যে ওখানে সম্পূর্ণ আলাদা একটা আর্টিকেল, বা দেখা যাচ্ছে সম্পূর্ণ আলাদা ধরনের একটা নিউজ আপনাকে দেখাচ্ছে। তো দেখা যাচ্ছে যে যদি সাধারণভাবে একটা উদাহরণ দিয়ে যদি বলি, যে বলতেছে যে 10 টাকায় 10 GB অফার, আপনি ক্লিক করে এখানে গেলে দেখা যাচ্ছে যে ভিতরে গিয়ে আপনাকে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন বলার পর বলতেছে যে না আসলে 10 টাকায় 1 GB, আপনি এটা 10 বার নিতে পারবেন। এইরকম ভাবে
এই যে ক্লিক বেট, অর্থাৎ আমাদেরকে যে একটা আর্টিকেলের মাধ্যমে যে মিসলিড করা হচ্ছে বা দেখা যাচ্ছে যে ইনফরমেশনটা প্রপার ভাবে দেওয়া হচ্ছে না, তো এইটা আসলে বলা হচ্ছে যে ক্লিক বেট। আপনি ক্লিক করতেছেন একটা মানে প্রলোভিত হয়ে, বা দেখা যাচ্ছে যে আপনি এখানে একটা টোপের মতো আপনার সামনে ঝুলায় রাখছে, আপনি জাস্ট ওটা মানে ক্লিক করলেন, দেখলেন যে আপনাকে একটা মানে সাইড নিয়ে যাওয়া হলো, সেখানে গিয়ে আপনি দেখলেন যে আসলে সম্পূর্ণ আর্টিকেলটাই ভিন্ন। তো এগুলোকে আসলে বলা হয় ক্লিক বেট। অনেকেই তাদের ওয়েবসাইটে হচ্ছে এইভাবে ট্রাফিক বাড়ানোর জন্য অনেক চটকদার নিউজ তারা পাবলিশ করে, করে সেগুলোতে দেখা যায় ক্লিক করে যাওয়ার পর দেখা যাচ্ছে আসলে কাজের কাজ কিছুই না। এগুলোকে বলা হয় নর্মালি ক্লিক বেট। বিশেষ করে এই ক্লিক বেইটের যে বিষয়টা, এটা নর্মালি হয় ইউটিউবে খুবই বেশি হয়, বা দেখা যাচ্ছে ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে এটা খুব বেশি হয়। আপনারা দেখবেন যে ইউটিউবে কিন্তু এই বিষয়টা খুব বেশি, যে 10 দিনে $10,000 আয় করুন, বা দেখা যাচ্ছে যে 3 দিনে মার্কেট প্লেস থেকে $2,000 কাজ কিভাবে করলেন তানজিল আলম। এই যে ধরেন যে ক্লিক বেইট, বা দেখা যাচ্ছে এই যে ধরেন চটকদার যে নিউজগুলো, এগুলো কিন্তু আসলে আমাদেরকে আকৃষ্ট করে, কারণ আমরা আসলে অ্যাটলিস্ট দেখতে চাই যে এত ভালো কিছু বলছে, বা দেখা যাচ্ছে এত লোভনীয় অফার, জাস্ট একটু ক্লিক করেই দেখি কি সমস্যা, কিনছি তো না। তো এই যে বিষয়গুলো আছে, এগুলোকে নর্মালি বলা হয় হচ্ছে ক্লিক বেইট। বুঝতে পারছেন আহসান? জি স্যার, বুঝতে পারছি। স্যার এই বিষয়টা কি গুগল এতটাও মানে ফলো করে যে এই এইগুলা যারা করবে তাদেরকে আমরা কোনো র্যাঙ্কিং এ আনবো না বা কিছু? কিন্তু স্যার দেখা যায় তো এইগুলা যারা করে তারা তো ভালোই র্যাঙ্কিং এ আসতেছে আর সার্চে ফার্স্টে চলে আসতেছে, মানে তাদের তো কোনো প্রবলেম হচ্ছে না। না। স্পেশালি ইউটিউবে হচ্ছে এই ধরনের প্রবলেম গুলা বেশি। আচ্ছা, একটা বিষয় আপনাকে বলি, যে আপনি যখন ইউটিউবে একটা থাম্বনেইল দিবেন, তাই না? তো থাম্বনেইলটা দেওয়ার পর জি। আপনি থাম্বনেইলে কি রাখছেন বা কি লিখে রাখছেন, এতটুকু সময় আসলে তাদের নাই যে আপনার থাম্বনেইলটাকে তারা রিড করে দেখবে, বা দেখাচ্ছে যে আপনি থাম্বনেইলে কি কি লিখে রাখছেন এটা তারা রিড করে দেখবে, এতটুকু সময় তাদের নাই। আর দেখা যাচ্ছে যে আপনি থাম্বনেইলে কি দিয়ে রাখছেন, দেন হচ্ছে আপনি হচ্ছে ইউটিউবের ভিডিওতে কি কন্টেন্ট দিয়ে রাখছেন, কি বলছেন। আপনি এখন দেখা যাচ্ছে বাংলা ভাষাভাষী, বা আপনি হচ্ছে বাংলাতে একটা ভিডিও রেডি করে রাখছেন, এখন ইউটিউবে আপনি সেইভাবে একটা থাম্বনেইল দিয়েছেন, এখন গুগল বা দেখা যাচ্ছে ইউটিউব অথরিটি ওটাকে রিড করে দেন আপনার ভিডিওটাকে তারা বসে বসে দেখে, তারা হচ্ছে তাদের কাছে এত সময় নাই যে তারা আপনার এটাকে ভেরিফাই করবে। তারা যে কাজটা করে আপনার ভিডিওতে ওয়াচ টাইমটা দেখে, যে কাজটা করে আপনার ভিডিওর ওয়াচ টাইম দেখে, সাবস্ক্রাইবার দেখে, যারা ক্লিক করে আপনার ভিডিওতে আসতেছে তারা ভিডিওটা কতক্ষণ পর্যন্ত দেখছে, তারা হচ্ছে স্কিপ করে চলে যাচ্ছে কিনা, বা ভিডিওটা অসম্পূর্ণ রেখে তারা এটা এই ট্যাবটা ক্লোজ করে দিচ্ছে কিনা। ইউটিউব আসলে এগুলো বুঝতে পারে। তারা বুঝতে পারে না যে আপনি ভিডিওতে কি বলছেন, বা দেখা যাচ্ছে যে আপনার কন্টেন্টের থাম্বনেইলে, বা দেখা যাচ্ছে ভিডিওর থাম্বনেইলে আপনি কি বলছেন, এটা তারা রেড করতে পারে না। ইউটিউব নর্মালি যেটা রেড করে, ওয়াচ টাইমটা কত হচ্ছে, কেউ একজন ক্লিক করে এসে আপনার ভিডিওটা কতক্ষণ দেখছে, কতক্ষণ পর সে আপনার এই ট্যাবটা ক্লোজ করে চলে যাচ্ছে, সে ভিডিওটা সম্পূর্ণ দেখছে কিনা, সে সাবস্ক্রাইব করছে কিনা, সে পরবর্তীবার ফিরে এসে আবার দেখছে কিনা। ইউটিউব আসলে এগুলো মনিটর করতে পারে। বুঝতে পারছেন? তো এই কারণে আসলে এই ভিডিও কন্টেন্টগুলোর ক্ষেত্রে ক্লিক বেইটটা খুব বেশি কাজ করে। মানে স্যার ওইটা স্যার গ্রন্থগত বিদ্যার ভিতরেই এটা সীমাবদ্ধ রয়ে গেল। হ্যাঁ, উপায় নাই তো। আপনি কি এখন ইউটিউবে যে প্রতিদিন যত ভিডিও হচ্ছে, আপনি কি বসে বসে সবগুলো চেক করে করে ম্যাচ করে দেখবেন? এত সময় সুযোগ আছে? এটা তো অবশ্যই না স্যার, কারণ প্রত্যেক সেকেন্ডে ইউটিউবে যে পরিমাণ আপলোড মানে ভিডিও আপলোড হয়, জি, ওই পরিমাণ ভিডিও দেখতে হলে তো মনে হয় আমার 2-3 দিন লাগিয়ে দিব সেটাই। জাস্ট সেকেন্ডের ভিডিও গুলা যদি দেখি। হ্যাঁ, সেটাই তো আসলে আমাদের মানে ইউটিউবের অ্যালগোরিদম গুলো সেভাবে বিল্ড করা যেন এটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফ্রেন্ডলি হয়, প্লাস যারা হচ্ছে ইউজার তাদের জন্য ফ্রেন্ডলি হয়। তো এটা বলা আছে যে ক্লিক বেইট। তো এটা যদি আপনাকে যদি কেউ রিপোর্ট করে যে এখানে একটা ক্লিক বেইট, বা দেখা যাচ্ছে যে এখানে আপনাকে মিসলিড করা হচ্ছে, দেন ইউটিউব ওটাকে জি। যাচাই করে দেখে, বা তাদের রিপোর্টটা তারা রিভিউ করে দেখে। দেন যদি এখানে অনেক বেশি রিপোর্ট আসে, বা অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়, বা ভায়োলেন্সের একটা মানে এখানে অপরচুনিটি থাকে, দেন তারা হচ্ছে এটাকে ডিনাই করে দেয়, বা দেখা যাচ্ছে ব্লক করে দেয় বা ডিলিট করে দেয়। তো এটা আসলে আমাদের হচ্ছে গুগল সার্চের ক্ষেত্রেও অনেক জায়গায় অনেক ওয়েবসাইটে এই কাজগুলো করা হয়। তো গুগল যদি কখনো এটা বুঝতে পারে যে আপনার কন্টেন্টটা এবং আপনার এই যে টাইটেলটা, বা দেখা যাচ্ছে আপনি এখানে একটা আহ, আপনি হচ্ছে ক্লিক বেট ইউজ করছেন, তাহলে তারা আপনাকে র্যাঙ্কিং জি। থেকে সরায় দিবে, বা দেখা যাচ্ছে পেনাল্টি দিবে।
মানে স্যার কন্টেন্টের ক্ষেত্রে এই জিনিসটা গুরুত্ব দেওয়া হয় বেশি, কিন্তু ওই ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে জিনিসটা এত বেশি গুরুত্ব দেওয়া যায় না নাকি? মানে দেওয়া যায় না, এটা হচ্ছে বিষয়। মানে দেয় ঠিকই, কিন্তু আসলে এতটা ডেভেলপড অ্যালগোরিদম তাদের কাছে এখনো আসে নাই। বা আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি যে তাদের যে অ্যালগোরিদম গুলো, এগুলো আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ, বা দেখা যাচ্ছে মেশিনরা কিভাবে রিড করবে আমাদের সিস্টেমটাকে, এইটা। আর মেশিন তো আমরাই তৈরি করি, তো মেশিনকে কিভাবে ফাঁকি দিতে হবে সেটা আমরাও জানি। তো জি এটাই হচ্ছে বিষয়। তো তারা অবশ্য তাদের অ্যালগোরিদম সবসময় কন্টিনিউয়াসলি আপডেট করে চলছে, ডেভেলপ করে চলছে। তো ইন ফিউচার আশা করি যে এই মানে সুযোগ সুবিধাটা বা দেখা যাচ্ছে যে এই কন্টেন্টের উপর অবশ্যই তারা এই ধরনের ফিল্টারিং করবে। জি স্যার। আর স্যার এই যে গুগলের যে স্যার অনাকাঙ্ক্ষিত অ্যাড, এইগুলা কি স্যার কোনোভাবে বন্ধ করার কোনো ওয়ে আছে? অ্যাড ব্লকার ইউজ করতে হবে খুব বেশি। অ্যাড ব্লকার ইউজ করতে হবে বলতে এইগুলা তো পেইড বা প্রিমিয়াম টুল না? আচ্ছা, ওইটা একটা বিষয়। এখন আপনি যেহেতু গুগলের কাছ থেকে অনেক কিছু তথ্য নিচ্ছেন, তো একটু কষ্ট তো সহ্য করতেই হবে। মানে স্যার ইউটিউবে যদি অনেক সময় দেখা যায়, মানে কোনো ওয়াজ শুনতেছি কিংবা কোনো গজল শুনতেছি, ওই ক্ষেত্রেও দেখা যায় এমন সব অ্যাড গুলা সামনে আছে যেগুলা মানে দেখলে বিরক্ত এসে পড়ে। আচ্ছা, এটা আসলে আপনার ভুল না, এটা হচ্ছে যারা হচ্ছে এই কন্টেন্টের যারা হচ্ছে ওনার, এটা হচ্ছে এদের ভুল। এরা আসলে কি ধরনের মানে কন্টেন্টে কি ধরনের অ্যাড দেখাতে চাচ্ছে, এইটা এরা মানে ফিক্স করে দেয় না। এটা কিন্তু সার্চ ইঞ্জিন মার্কেটিং এর সময় অবশ্যই এটা ফিক্স করে দেওয়া যায় যে হ্যাঁ, আমি আমার এই অ্যাডটা বা আমার কন্টেন্টে আমি কি ধরনের অ্যাড শো করব, এটা কিন্তু ফিক্স করে দেওয়া যায়। তো ওরা আসলে দেখা যাচ্ছে অতটুকু এক্সপার্ট লেভেলের না, বা জাস্ট অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে রাখছে, ওইখানে তারা অ্যাড দিয়ে দিল, এরকম। মানে র্যান্ডমলি যা দিচ্ছে তাই নিচ্ছে হ্যাঁ, ওইরকম। এখানে কিন্তু ফিল্টার করার অপশন আছে, এবং প্রত্যেকটা বিষয় আপনি ফিল্টার করতে পারবেন। এবং আপনি নিজে যদি সার্চ ইঞ্জিনে যদি আপনি যদি অ্যাড দেন, আপনি এখান থেকে আপনি যদি ভিডিও অ্যাড দেন, আপনি এখান থেকে জি একদম ফিক্স করে দিতে পারবেন যে আমি এই চ্যানেলটার এই ভিডিওতেই আমার অ্যাডটা এই সময়ে দেখাবো। আপনি এভাবে ফিক্স করে দিতে পারবেন যদি আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং বা দেখা যাচ্ছে যে সার্চ ইঞ্জিন অ্যাড যদি আপনি পাবলিশ করেন। আপনার জি। মনে হচ্ছে যে এই যে আমাদের যে ভিডিওগুলো আমরা দিই আর কি, ক্লাসের ভিডিও, হ্যাঁ তো আপনি চিন্তা করলেন যে হ্যাঁ, আমার একটা অ্যাড আছে, এটা হচ্ছে আসলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন কোর্স আমি সবাইকে করাই। তো এখন আপনি যে কাজটা মানে করলেন, যে ডিজিটাল মার্কেটিং এর উপর যারা অলরেডি কাজ করছে তাদের জি একটা খুবই ভালো ট্রেন্ডিং একটা কন্টেন্ট আপনি চুজ করলেন, এবং গুগলকে বলে দিলেন যে বা সার্চ ইঞ্জিনকে বলে দিলেন যে আমি এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওটাতে আমি আমার অ্যাডটাকে শো করাতে চাই। দেন আপনি এটা জি। করতে পারবেন। আপনি হচ্ছে দেখাচ্ছে এতটুকু ফাংশনালিটি বা এতটুকু ফ্যাসিলিটি আপনি পাবেন। তো তারা মানে যারা আসলে দেখাচ্ছে এই যে ইরিলেভেন্ট অ্যাড গুলো পাবলিশ করে, এখান থেকে তো তাদের সেল হওয়ার পসিবিলিটিটা খুবই কম, পাবলিসিটির পসিবিলিটিটাও খুবই কম। আর তারা আসলে দেখাচ্ছে এটাকে খুব ভালোভাবে মনিটরিং করে না, বিধায় দেখাচ্ছে যে অ্যাডটার যে ল্যান্ডিং পেজ বা দেখাচ্ছে অ্যাডটা যেখানে ল্যান্ডিং হবে, এটা সম্পর্কে তারা খুব একটা স্পষ্ট ধারণা না থাকার কারণে ফিক্স করে দিতে পারে না। তো তখন আসলে জি। এই ধরনের ইরিলেভেন্ট অ্যাড গুলো চলে আসে। কারণ স্যার অনেক ইরিলেভেন্ট অ্যাড গুলা আসলে কিন্তু তাদের কন্টেন্টে কিন্তু অনেক এফেক্ট করে। যারা আপনার অনেক ধরেন কোনো একটা কন্টেন্ট আপলোড করলো, যে কন্টেন্টটা বেটার না ওইটা জাজমেন্ট করার জন্য কিন্তু মানুষ জিনিসটাকে দেখে। তো দেখার মাঝখানে হঠাৎ করে অ্যাড চলে আসে, তো অ্যাড চলে আসলে তো মানুষ জিনিসটার উপরে বিরক্ত চলে আসে, যেন ধর ফালা হয়ে গেল। ওইটাই আর কি, আপনি যেটা বললেন আর কি, আপনি হয়তো ওয়াচ শুনতেছেন, এখানে একটা আহ, একটা ভালো একটা কন্টেন্ট, এখানে দেখা যাচ্ছে কোনো একটা অ্যাডাল্ট একটা অ্যাড চলে আসলো, তো দেন অবশ্যই আপনার হ্যাঁ ওই কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে আপনার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে, বা দেখা যাচ্ছে আপনি হয়তো দেখা যাচ্ছে পরবর্তীতে ওই চ্যানেলটা ভিজিটই করবেন না। তো আমাদের হ্যাঁ এই এটাই। অ্যাড গুলো কিন্তু মনিটরিং করার অপশন আছে, হয়তো তারা জানে না, বা দেখা যাচ্ছে এটাকে খুব ভালোভাবে মনিটরিং করে রাখে নাই, বা দেখা যাচ্ছে যে এই অ্যাড গুলোতে কিন্তু সিপিসিটা অনেক বেশি, কারণ সবাই এটা শো করতে চায় না। এখন দেখা যাচ্ছে সে হয়তো প্রলুব্ধ হয়ে বলতেছে যে না, যা হয় হোক আমি অ্যাড এটাই দেখাবো, কারণ এখানে সিপিসি আমাকে বেশি পে করছে। তো এটাও হম। একটা বিষয় হতে পারে। তো এখন কারণ স্যার রিলেভেন্ট জিনিস যদি থাকে তাহলে আমাদের অনেকাংশে দেখার আগ্রহটা বাইরে যায়, কারণ হচ্ছে এই জিনিসের সাথে রিলেটেড। তো তখন আমরা জিনিসটা দেখবো, দেখা না কিনি, কিন্তু জিনিসটার তো ওয়াচ টাইমটা তো হবে। তা তো অবশ্যই।
এখন এটা কিন্তু তাদের যদি জিনিস কন্টেন্টের বা তাদের এটা তাদের পলিসি, তারা যদি ভালোভাবে মেনটেন করতে না পারে, এই যে আপনার মতো যারা হচ্ছে এখান থেকে মিসলিড হচ্ছে বা দেখা যাচ্ছে যে মানে বিরক্তির সম্মুখীন হচ্ছেন, তারা হয়তো পরবর্তীতে ওই সাইটটাতে আর যাবেন না। তো তাহলে এটা জি তাদের জন্য অনেক বড় একটা লস। তো এগুলো মনিটরিং করতে হবে অবশ্যই। স্যার আজকের টপিকটা কি ছিল? আজকের টপিক হচ্ছে কন্টেন্ট। আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে কন্টেন্ট রেডি করতে পারি, কি কন্টেন্ট সাজাতে পারি, কিভাবে কন্টেন্টগুলো পাবলিশ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা আমাদের টপিকে ফিরে যাই। তো আমরা যেখানে ছিলাম যে বেসিক প্রিন্সিপালস অফ কোয়ালিটি কন্টেন্ট, প্রথমে বলা হয়েছিল যে ইজি টু রিড, অর্থাৎ যারা আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসবে তারা যেন সহজেই আমাদের এই কন্টেন্টটাকে রিড করতে পারে, এবং দেখা যাচ্ছে এটাকে ট্রান্সলেট করতে যেন তাদের আবার অন্য কোথাও গিয়ে খুঁজতে না হয়। কারণ যদি এরকম হয় তাহলে দেখা যাচ্ছে অ্যাট এ টাইম মাল্টিপল সাইট ভিজিট করতে হবে, আমাদের ভিজিটররা বিরক্ত হবে, তারা আমাদের কন্টেন্ট রেখে বা আমাদের ওয়েবসাইট থেকে তারা বের হয়ে চলে যাবে। ইন ফিউচার তারা আর ফিরে আসবে না, যে এখানে আসলে কন্টেন্টগুলো খুব মানে টাফ, পড়া যায় না, আমাদের কোনো উপকারে আসে না। তো এটা অবশ্যই ইজি টু রিড হতে হবে। ডোন্ট ইউজ ক্লিক বেটস। তো ক্লিক বেট ইউজ করা যাবে না, ক্লিক বেট সম্পর্কে এখনই বিস্তারিত কথাবার্তা বললাম। এরপর বলা আছে যে অটোমেটিক কন্টেন্ট জেনারেটর ইউজ করা যাবে না। আপনারা হচ্ছে গুগলে সার্চ করলে অনেক সাইট পেয়ে যাবেন বা অনেক টুল পেয়ে যাবেন বা ওয়েব অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যেখানে আপনি অটোমেটিক কন্টেন্ট জেনারেট করতে পারেন। এখানে আপনি আপনার কিওয়ার্ড দিবেন, আপনার টাইটেলটা আপনি প্লেস করবেন, আপনি কত ওয়ার্ডের কন্টেন্ট চাচ্ছেন, কতগুলো প্যারা হবে, কতগুলো টাইটেল হবে, কতগুলো হেডলাইন হবে, কতগুলো ট্যাগ এখানে আপনি দিবেন, কতগুলো লিঙ্ক বসাবেন, এইগুলো ফিক্স করে দিবেন। দেখবেন যে অটোমেটিক আপনার জন্য একটা কন্টেন্ট রেডি হয়ে গেছে। আপনি ওই কন্টেন্টের কোয়ালিটি চেক করবেন আপনার ওয়েবসাইটে গিয়ে, ওখানে প্লাগইন আছে কন্টেন্টের কোয়ালিটি চেক করার জন্য, দেখবেন যে 100% ওকে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি এখানে মূল জিনিসটা বা আপনার যে এই যে ভাব, মানে আপনার এই এডুকেশন পারপাসে যদি হয় বা দেখা যাচ্ছে যে এখান থেকে আপনার যে মেইন যে বিষয়টা, এটা আপনি খুব ভালোভাবে পাবলিশ করতে পারবেন না, কিন্তু কন্টেন্টের স্ট্রাকচার সবকিছু ঠিকঠাক থাকবে। তো আমাদেরকে এই কাজটা কখনোই করা যাবে না যে অটোমেটিক কন্টেন্ট জেনারেটর আমরা কখনোই ইউজ করব না। আচ্ছা, লিখে দিই আগে। আচ্ছা, তো অটোমেটিক কন্টেন্ট জেনারেটর আসলে কারা ইউজ করে বা দেখা যাচ্ছে এটাতে আসলে কাজটা কি? যারা অনেক সময় ডামি সাইট তৈরি করে বা দেখা যাচ্ছে যে একটা কন্টেন্ট পাবলিশ করে সবাইকে দেখাতে চায় যে হ্যাঁ এটা হচ্ছে এই যে কন্টেন্ট, এটা এইভাবে আমরা লিখতে পারি, দেন অনেকেই হচ্ছে অটোমেটিক কন্টেন্ট জেনারেটরটা ইউজ করে আপনাদের মানে দেখাতে পারে যে হ্যাঁ এটা একটা পারফেক্ট মানে কন্টেন্টের উদাহরণ। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওখানে টেক্সটগুলো তো দামিই থাকবে, ওখানে আসলে আপনি যে টপিকের উপর লিখতে চাচ্ছেন ওইটা আসলে খুব স্পষ্টভাবে এখানে থাকবে না। আচ্ছা, এরপর যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্লকিং। আচ্ছা, ক্লকিংটা হচ্ছে যখন আপনারা একটা লিঙ্কে ক্লিক করবেন বা একটা কন্টেন্টে যখন ক্লিক করবেন, দেখবেন যে কিছুক্ষণ পর আরেকটা পপ আপ ওপেন হচ্ছে বা দেখা যাচ্ছে আরেকটা উইন্ডো ওপেন হয়ে আপনাকে ওই উইন্ডোতে নিয়ে যাচ্ছে। বা দেখা যাচ্ছে আপনি একটা আর্টিকেলে ক্লিক করলেন, যেখানে হয়তো দেখা যাচ্ছে আর্টিকেলটার হেডলাইন যেটা বা দেখা যাচ্ছে আর্টিকেলের টাইটেল যেটা, যে হাউ টু মেক এ কোয়ালিটি কন্টেন্ট। এখন আপনি হাউ টু মেক এ কোয়ালিটি কন্টেন্ট এই আর্টিকেলটাতে আপনি ক্লিক করলেন, আপনাকে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর রিডিরেক্ট করে আরেকটা সাইটে নিয়ে গেল, কিছুক্ষণ পর রিডিরেক্ট করে আরেকটা সাইটে নিয়ে গেল, বা দেখা যাচ্ছে কিছুক্ষণ পর একটা পপ আপ ওপেন হলো, বা দেখা যাচ্ছে কিছুক্ষণ পর একটা ব্যাকগ্রাউন্ডে একটা পপ আপ ট্যাব ওপেন হয়ে গেছে। তো এরকম প্রবলেম আশা করি অনেকেই ফেস করছে। তো এগুলোকে আসলে বলা হয় যে ক্লকিং, যে একটা সাইট থেকে আরেকটা সাইটে নিয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো এই ধরনের ক্লকিং কখনো করা যাবে না। আচ্ছা, আপনারা কি এই ধরনের ক্লকিং কখনো দেখছেন যখন কোনো ওয়েবসাইট আপনারা ভিজিট করেন? জি স্যার, অনেক সাইটে এসে যে এরকম যখন আমরা যাই সাইডে দেখা যায় যে হচ্ছে কোনো একটাতে ক্লিক করলাম, কোনো একটা কন্টেন্ট পড়তেছি বা কোনো একটা কন্টেন্ট পড়তেছি, নিচের দিকে একটু হচ্ছে স্ক্রলিং করতেছি, দেখা যায় যে পপানটা উপরে চলে আসে।
দেন ওটাতে ক্লিক করলে যদি ক্লোজ করতে যাই তাহলে অনেক সময় আবার দেখা যায় যে নতুন একটা ট্যাবে চলে যাবে, এটা আরেকটা সাইট ওপেন হয়ে যায় আচ্ছা, বিশেষ বা করে একটা পেজ ওপেন হয়ে যায়। দেখা যাচ্ছে যে যখন আমরা মুভি ডাউনলোড করতে যান, দেখবেন যে এই ধরনের এই যে মুভি ডাউনলোডিং যে সাইটগুলো আছে বা সং ডাউনলোড বা দেখা যাচ্ছে কোনো কিছু ডাউনলোড করতে যাচ্ছে, তখন দেখবেন যে এই সাইটগুলোতে আসলে ক্লকিং এর বিষয়টা খুব বেশি। আচ্ছা, তো আরো অন্যান্য সাইটও আছে। তো আমাদেরকে বলা হচ্ছে কখনোই ক্লকিং করা যাবে না। ক্লকিং যদি আপনি করেন, এখান থেকে যদি আপনি ইররিলেভেন্ট সাইটে যদি ক্লকিং করে কাউকে আপনি রিডিরেক্ট করে যদি নিয়ে যান, তাহলে সেটা অবশ্যই আপনার ওয়েবসাইটের জন্য একটা পেনাল্টির জন্য একটা কারণ হতে পারে, যে হ্যাঁ আপনাকে এই কারণে একটা পেনাল্টি দেওয়া হলো যে আপনি ক্লকিং করছেন। তো কখনোই ক্লকিং করা যাবে না। তো মোটামুটি এই কয়টা বেসিক প্রিন্সিপালস আমরা খেয়াল রাখবো, যে ইজি টু রিড হতে হবে, ডোন্ট ইউজ ক্লিকবেটস, ডোন্ট ইউজ অটোমেটিক কন্টেন্ট জেনারেটর, অ্যাভয়েড ক্লকিং। আচ্ছা, এরপর যে বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কন্টেন্ট রেডি করার ক্ষেত্রে বা কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখবো এই বিষয় নিয়ে একটু বলছি। আমরা তো মানুষ, আমাদের তো ভুল হতেই পারে। আমরা যতই রুলস মুখস্থ করি না কেন বা যতই নিয়ম মেনে আমরা একটা কন্টেন্ট রেডি করি না কেন, এইটা আসলে আমাদের কাছ থেকে অনেক সময় ভুল হয়ে যেতেই পারে, বা দেখা যাচ্ছে কোথাও একটু দুই একটা পয়েন্ট উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তো আমরা আসলে নিজেরা সাধ্যমতো চেষ্টা করবো যে একটা কোয়ালিটি কন্টেন্ট রেডি করার। দেন আমরা যে কাজটা করবো যে কিছু প্লাগইন বা দেখা যাচ্ছে যে দুই একটা প্লাগইন ইউজ করে আমরা দেখবো যে আমাদের কন্টেন্টটা আসলে খুব ভালো মানের হয়েছে কিনা। তো এটা যখন আমরা ওয়ার্ডপ্রেসে পাবলিশ করব বা ওয়ার্ডপ্রেসে যখন আমরা কন্টেন্টগুলোকে পোস্ট করব, তখন এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন একটা কথা বলি যে আমরা আসলে একটা কন্টেন্ট যখন রেডি করব তখন কি কি বিষয় খেয়াল রাখবো, অর্থাৎ বেস্ট পয়েন্টস ফর কোয়ালিটি কন্টেন্ট, বা দেখা যাচ্ছে কন্টেন্ট যখন রেডি করব কি কি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। স্যার কন্টেন্টটা যে কোনো একটা ইনফরমেশন রিলেটেড হতে হবে, যেমন আপনি এন্টারটেইনমেন্ট, এডুকেশনাল পারপাস হতে পারে, ফাইন্যান্সিয়াল, যে কোনো একটা পারপাসে হতে হবে, একটা রিজনাল, একটা ভ্যালিড রিজন থাকতে হবে কন্টেন্টের। অবশ্যই। তারপরে হচ্ছে আপনার কন্টেন্টটা আপনার কোনো ডুপ্লিকেট হতে পারবে না, একবারে ইউনিক টাইপের, যেখান থেকে মানুষ একটা নতুন কিছু জানতে পারবে, ওই রকম একটা কন্টেন্ট হতে হবে। তারপরে হচ্ছে আমরা কন্টেন্টের যে টাইটেল বা যে ধরনের যে কন্টেন্টটাকে পাবলিশ করার জন্য যে টাইটেলটা ইউজ করবো, ওই টাইটেলটা একবারে আমার কন্টেন্টের রিজনের সাথে সম্পূর্ণ ম্যাচ হতে হবে, যে আমার কন্টেন্টটা এইরকমই টাইটেল, কিন্তু আমার কন্টেন্টটা হচ্ছে একরকম কিন্তু আমার টাইটেলটা অন্যরকম, এরকম হতে পারবে না। তারপরে আপনার কিকবার্ড, এটা তো বললাম, মোটামুটি এই বিষয়গুলাই স্যার হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ফলো বললাম। রাখতে হবে। তার ইউজার ফ্রেন্ডলি হতে হবে, ইউজার ফ্রেন্ডলি ইউজার যেটা ফ্রেন্ডলি বললেন, বা দেখা ইউজার যাচ্ছে যে ফ্রেন্ডলি। ইজি টু রিড, এটা হতে হবে অবশ্যই। আচ্ছা, ওটা তো হ্যাঁ, আমরা কারণ হচ্ছে বলেই ওই যে আসলাম। এটা, হ্যাঁ আচ্ছা, তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা ইউনিক হেডলাইন আমাদেরকে খুঁজতে হবে, বা দেখা যাচ্ছে একটা ইউনিক টাইটেল আমাদেরকে আমাদের এই সাইটটা বা দেখা যাচ্ছে আমাদের কন্টেন্টটার জন্য দিতে হবে। ইউনিক টাইটেল আর হেডলাইন। আচ্ছা, এটা অবশ্যই ইউনিক হতে হবে বা দেখা যাচ্ছে যে আমাদেরকে ভালোভাবে অপটিমাইজ করতে হবে। তো এখানে বলা যেতে পারে ইউনিক অ্যান্ড রিলেভেন্ট। অবশ্যই রিলেভেন্ট হতে হবে, কারণ আমি যদি দেখা যাচ্ছে যে কন্টেন্টটা লিখছি, এটা টাইটেলটা যদি আমাদের কন্টেন্টের সাথে যদি ম্যাচ না করে, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য খুব একটা ভালো প্র্যাকটিস হবে না। আচ্ছা, এরপর যে বিষয়টা, আচ্ছা, এনগেজিং কনভারসেশনাল স্টাইল, অর্থাৎ এটা সম্পর্কে একটু বিস্তারিত বলতে হবে, যে এনগেজমেন্টটা বাড়াতে হবে। আমাদের যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টের এনগেজমেন্টটা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। তো এইটার বেশ কিছু টেকনিক আছে। আমাদের যে কন্টেন্টটা আমরা ওয়েবসাইটে পাবলিশ করব, এইটার আসলে এনগেজমেন্ট বাড়ানোর জন্য আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে সোশ্যাল শেয়ার। অর্থাৎ আমরা যখন একটা কন্টেন্ট রেডি করার পর যখন এটাকে ওয়েবসাইটে পাবলিশ করব, অনেকেই এটা পড়বে, অনেকে এটা দেখবে।
এখন তাদের কাছে যদি এটা ভালো মনে হয় বা দেখা যাচ্ছে কোয়ালিটি কন্টেন্ট মনে হয়, তারা অবশ্যই এটাকে শেয়ার করতে চাইবে। আর এখন তো আমাদের শেয়ার করার জায়গাই একটা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা তো সারাদিন সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, তো অবশ্যই আমাদের কন্টেন্টটাতে সোশ্যাল মিডিয়া শেয়ারের অপশন রাখতে হবে, এটা একটা বিষয়। এরপর হচ্ছে যে কমেন্ট, অর্থাৎ আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন এটাতে অবশ্যই কমেন্ট করার অপশন থাকতে হবে। কারণটা হচ্ছে যে আপনি যখন কন্টেন্টটা লিখছেন এটাতে আসলে দেখা যাচ্ছে অনেক সময় কিছু ইনফরমেশন হয়তো বাদ পড়ে যেতে পারে, বা দেখা যাচ্ছে ইন ফিউচার এটা কি হবে এই বিষয় সম্পর্কে হয়তো একটু ইনফরমেশন কম থাকতে পারে। তো এই আমার এই কন্টেন্টটা পড়ে যদি কারো কোনো মন্তব্য থাকে বা কারো যদি কোনো মতামত থাকে বা কারো যদি কোনো প্রশ্ন থাকে, এইটাকে অবশ্যই আমাকে পাবলিশ করতে দিতে হবে। তো আমি আসলে এটা কোথায় দিতে পারি? অবশ্যই কমেন্ট সেকশনে। অর্থাৎ আমরা যখন একটা কন্টেন্ট রেডি করব তখন অবশ্যই এখানে কমেন্ট সেকশন বা দেখা যাচ্ছে তাদের মতামত, আমাদের ভিজিটরদের মতামত দেওয়ার একটা জায়গা থাকতে হবে। এটা হচ্ছে এনগেজমেন্ট বাড়ানোর দ্বিতীয় পদ্ধতি। এরপর যেটা থাকে যে চেক লিস্ট, দেখবেন যে ওইখানে অনেক সময় বলে না যে ইজ দিস কন্টেন্ট ইউজফুল টু ইউ, বা দেখা যাচ্ছে যে এই কন্টেন্টটা কি আপনার কাছে যথেষ্ট বা দেখা যাচ্ছে ইউজফুল মনে হয়েছে কিনা। আপনাদের কাছে আপনারা তখন ওইখানে ইয়েস অর নো এইভাবে ক্লিক করেন। তো এটাকে আমরা বলতে পারি যে চেক লিস্ট, বা দেখা যাচ্ছে যে আপনাদের অপিনিয়ন দেওয়ার জন্য এখানে একটা লিস্ট দেওয়া থাকে। এরপর দেখা যাচ্ছে রিলেভেন্ট কিছু কোশ্চেন ওইখানে কিন্তু দেওয়া থাকতে পারে। একটা কন্টেন্ট লেখার পর আপনি রিলেভেন্ট কিছু কোশ্চেন, বা দেখা যাচ্ছে যে কোশ্চেনগুলো কমেন্টে আসছে এগুলোকে আপনি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন হিসেবে আপনার কন্টেন্টটাতে অ্যাড করতে পারেন। তো এই 4টা কাজ যদি আপনারা করেন, যে সোশ্যাল শেয়ার, কমেন্ট, চেক লিস্ট এবং কোশ্চেন্স বা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স, দেন আপনার এই কন্টেন্টটার এনগেজমেন্টটা অনেক বাড়বে। যদি আমাদের এনগেজমেন্টটা বাড়ে তাহলে অবশ্যই এখান থেকে আরো বেশি থেকে বেশি পরিমাণ ভিজিটর আসবে। এটা আমার সাইটের জন্য অনেক ভালো একটা বিষয় তখন হবে। এটাকে আমরা বলছিলাম যে এনগেজিং কনভারসেশনাল স্টাইল। আমাদেরকে এনগেজিং কনভারসেশনাল স্টাইলটা বানাতে হবে। এটার যে পদ্ধতি সেটা হচ্ছে প্রথমে আমরা বললাম যে সোশ্যাল শেয়ারের আইকন থাকতে হবে বা সোশ্যাল শেয়ারের অপশন থাকতে হবে। এরপর যেটা আমরা বললাম যে কমেন্টের অপশন থাকতে হবে। চেকলিস্ট, অপিনিয়ন লিস্ট আপনাকে দিতে হবে। এরপর যে কাজটা করা যেতে পারে যে কনভারসেশন বাড়ানোর জন্য আমরা এখানে কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দিয়ে রাখতে পারি। অ্যাড ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। তো আমরা যদি এই 4টা কাজ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই কন্টেন্টটার এনগেজমেন্টটা আরো অনেক বেড়ে যাবে। আচ্ছা, এরপর যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে কন্টেন্টের আসলে লেন্থটা কেমন হবে, বা আমরা আসলে কত বড় কন্টেন্ট আমরা রেডি করব বা কত বড় কন্টেন্ট আমরা পাবলিশ করব। তো এই ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ডটা ফলো করা হয় যে আপনার যদি কোনো ব্লগ সাইট হয় তাহলে অবশ্যই কনভারসেশনে বা আপনার কন্টেন্টের লেন্থটা বা কন্টেন্টের যে সাইজটা এটাকে অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে এমনভাবে যেন পুরো বিষয়টা বা দেখা যাচ্ছে পুরো বিষয়টা বা পুরো টপিকটা খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা যায়। তো এই ক্ষেত্রে একটা মিনিমাম একটা লেন্থ ধরা হয় যেটা আসলে মেনটেন করা উচিত, সেটা হচ্ছে যে মিনিমাম 1200 ওয়ার্ডস। অর্থাৎ আপনি যদি আপনার কন্টেন্টে মিনিমাম 1200 ওয়ার্ড যদি রাখেন, মোটামুটি এটাকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে বলা চলে। আর আপনি দেখবেন যে অনেক অনেক ওয়েবসাইট আছে যারা তাদের ওয়েবসাইটগুলোতে কন্টেন্ট পাবলিশ করে
10,000, 15,000, 20,000 ওয়ার্ড পর্যন্ত আছে, এবং তারা এটাকে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে করে রাখছে আপনাদের জন্য, যে হ্যাঁ আপনি প্রথম চ্যাপ্টারটা পড়েন, দ্বিতীয় চ্যাপ্টার পড়েন, তৃতীয় চ্যাপ্টার পড়েন, এইভাবে সুন্দরভাবে একটা মানে অর্গানাইজড ওয়েতে কন্টেন্টটাকে সাজানো আছে। তো এগুলো আসলে অনেক ভালো মানের সাইট, বা দেখা যাচ্ছে আপনারা যখন ভালো মানের সাইটের জন্য যখন কন্টেন্ট রেডি করবেন, তখন আসলে যে কোনো একটা টপিকের ওপর আপনার A to Z সবকিছু বলতে হবে, এবং দেখা যাচ্ছে যে আপনাকে রেফারেন্স রাখতে হবে। এটা একটা ভালো বিষয়, বা এটা একটা প্র্যাকটিসের বিষয়, যে সবগুলো কথাতেই যদি আপনি রেফারেন্স রাখতে পারেন, তাহলে আপনার জন্য বা আপনার কন্টেন্টের জন্য এটা অনেক ভালো একটা বিষয় হয়। অ্যাড রেফারেন্সেস। এরপর যে বিষয়টা আসে যে ইংলিশটা ভালো হতে হবে। এটা আমি এর আগেই বলে আসছি যে আপনি দেখা যাচ্ছে যে খুব এই যে আমাদের যে ব্রিটিশ যে ইংলিশগুলো আছে, বা দেখা যাচ্ছে ব্রিটিশরা যে ইংলিশটা ইউজ করে, দেখবেন যে খুবই কঠিন। এটা আসলে দেখা যাচ্ছে সাধারণ যে ইউজাররা আছে এরা আসলে এদের কাছে পড়তে খুব একটা কষ্ট হয়। তো আপনাদেরকে চেষ্টা করতে হবে যে যদি আপনি ইংরেজিতে কন্টেন্ট লিখেন, তাহলে ওভারঅল সবার জন্যই চিন্তা করে আপনাকে লিখতে হবে। আর যদি আপনার কোনো রিজন ওয়াইজ বা দেখা যাচ্ছে কোনো যদি টার্গেটেড লোকেশন থাকে, সেই লোকেশন ওয়াইজ যদি আপনি কন্টেন্টগুলোকে পাবলিশ করতে চান, দেন আপনাকে ওই নেটিভ ইংলিশটা ইউজ করতে হবে, যাতে করে আমার ইউজাররা, আমার অডিয়েন্সরা এটাকে পড়ে বুঝতে পারে, বা আমার অডিয়েন্সরা এটাকে খুব সহজেই বুঝতে পারে বা পড়তে পারে বা আনন্দের সাথে পড়তে পারে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে সবসময়, যদি গ্লোবাল হয় বা যদি সবার জন্য আমরা আর্টিকেল লিখি, গ্লোবালের ক্ষেত্রে কমন ইংলিশ, আর যদি আমাদেরটা এটা যদি নেটিভ হয় বা দেখা যাচ্ছে যে টার্গেটেড লোকেশনের জন্য হয়, টার্গেটেড লোকেশনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নেটিভ ইংলিশটা ইউজ করতে হবে। আচ্ছা, এরপর যে বিষয়টা যে আমাদেরকে কম্পিউটার অ্যানালাইসিস করে দেখতে হবে যে আমরা যে ধরনের কন্টেন্ট আসলে পাবলিশ করছি, এই পাবলিশড কন্টেন্ট বা দেখা যাচ্ছে আমরা যে কন্টেন্টটা আসলে আমাদের কন্টেন্টের থ্রুতে আমাদের সাইটটাকে র্যাঙ্ক করতে চাচ্ছি, এই ধরনের কন্টেন্ট আসলে কারা অলরেডি লিখে রাখছে, আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আমাদেরকে দেখতে হবে তারা যে কন্টেন্টটা পাবলিশ করে রাখছে আমাদের ক্যাটাগরি, বা দেখা যাচ্ছে আমরা যে কন্টেন্টটা পাবলিশ করতে চাচ্ছি একদম কোয়াইট সিমিলার। তো যারা এটা পাবলিশ করতে চাচ্ছে তারা আসলে কিভাবে অ্যাপ্রোচটা করছে, এবং দেখা যাচ্ছে তাদের কন্টেন্টের এই বেসিক কোয়ালিটি বা দেখা যাচ্ছে যে এই যে বেস্ট প্র্যাকটিস, এই বিষয়গুলো তাদের মেইনটেইন করা আছে কিনা। যদি থাকে তাহলে তাদের থেকে আরো বেটার আমাদেরকে করতে হবে, যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে আমরা এই কোয়ালিটি স্ট্যান্ডার্ডগুলো বা দেখা যাচ্ছে যে কোয়ালিটি কন্টেন্টের যে স্ট্যান্ডার্ড, এগুলো মেইনটেইন করে আমরা আমাদের কন্টেন্ট রেডি করব, তাহলে অটোমেটিক তাদের থেকে ভালো একটা কন্টেন্ট আমাদের হয়ে যাবে। তো আমাদেরকে দেখতে হবে যে আমাদের কম্পিটিটর আসলে কারা, কারা এই সেম আর্টিকেল সেম টাইটেলে আর্টিকেল লিখছে, কারা সেম এই টপিকটাতে আর্টিকেল লিখছে, তাদের কন্টেন্টের কোয়ালিটি কেমন, এবং তাদের থেকে অবশ্যই বেটার কোয়ালিটি কন্টেন্ট আমাদেরকে অ্যাসিওর করতে হবে। আচ্ছা, এরপর যে কাজটা আমাদের, আচ্ছা আমরা একটু এটা সার্চ করে দেখি যে আসলে কন্টেন্টের জন্য আমরা যে মানে কম্পিটিশনে যাব বা দেখা যাচ্ছে আমাদের কম্পিটিটরদের যে খুঁজে বের করবো কন্টেন্টের জন্য, এদেরকে আসলে আমরা কিভাবে দেখবো। ধরেন আমরা একটা আর্টিকেল লিখতে যাচ্ছি, এটার উপর আমরা একটা আর্টিকেল লিখতে চাচ্ছি। আচ্ছা, হাউ টু রাইট আর্টিকেল ইন জার্নাল, তো এটার জন্য আমরা হচ্ছে লিখতে চাচ্ছি। তো এক্স্যাক্ট এই ম্যাচটা যাদের আছে আমরা সেটাই দেখব, আমাদের যারা এক্স্যাক্ট কম্পিটিটর। সার্চ দিলাম, আচ্ছা বলছে হাউ টু রাইট এ জার্নাল। দেখেন এই সাইটগুলোতে যদি আমরা ভিজিট করি,
এখানে বলেছে হাউ টু রাইট এ ইফেক্টিভ জার্নাল আর্টিকেল। আচ্ছা, এখানে দেখেন এরা যে কন্টেন্টগুলো লিখে রাখছে, এটা একটা হিউজ একটা কন্টেন্ট। এখানে আশা করি যে 1200-র উপর তো গেছেই, মোটামুটি 2000-এর মতো ওয়ার্ড এখানে লেখা আছে, আমার একটা আইডিয়া আর কি। তো এদের যে কন্টেন্ট বা দেখাচ্ছে যে আমাদের যে কন্টেন্ট সেটার সাথে কিন্তু এদের টাইটেলটা কিন্তু এক্স্যাক্ট ম্যাচ। তো এই কারণে আমরা এদের কন্টেন্টগুলোকে ফলো করবো যে এরা আসলে কিভাবে লিখছে। দেখেন এখানে ইন্ট্রোডাকশন পার্ট রাখছে, তারপর হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এইগুলো তারা হচ্ছে সুন্দরভাবে পোর্শন ওয়াইজ ভাগ করে রাখছে। ডেটা অ্যান্ড মেথডস, এইগুলো তারা এইভাবে পোর্শন ওয়াইজ ভাগ করে করে রাখছে। তো আমরা আসলে দেখবো যে এই যে হাউ টু রাইট আর্টিকেল ইন জার্নাল, এটার জন্য যারা প্রথমেই আসছে তাদেরকে আসলে আমরা খুঁজে দেখবো যে তারা কিভাবে লিখছে বা তারা আসলে কিভাবে কন্টেন্টগুলোকে উপস্থাপন করছে, এটা আমাদেরকে মানে খুঁজে দেখতে হবে। আচ্ছা, ইজি টু রিড, এটা তো অলরেডি আপনাদেরকে বলাই আছে। এরপর যে কাজটা করতে হবে আমাদেরকে সাব হেডিং ইউজ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, হেডিং ট্যাগ কত প্রকারের হয় কারো জানা আছে? কে বলতে পারবেন যে হেডিং ট্যাগ কত প্রকারের হয়? স্যার 6 প্রকারের কি? এটা হেডিং 1 2 3 4 5 6 হ্যাঁ, 6 পর্যন্ত মনে হয় স্যার। হেডিং ট্যাগটা হয় হচ্ছে 6 প্রকারের, H1 থেকে H6 পর্যন্ত হেডিং ট্যাগ হয়। তো আমরা আসলে অনেকেই অনেক সময় হেডিং ট্যাগগুলো ইউজ করি না, কিন্তু হেডিং ট্যাগগুলো ইউজ করা আমার জন্য খুব বেশি জরুরি। আপনাদেরকে একটা বিষয় মনে হয় আমি দেখাইছিলাম বা বলেছিলাম এইরকম। আচ্ছা, একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। হেডিংটা আসলে ইউজ করা খুবই জরুরি, এবং কেন সেটা আপনাদেরকে একটু বলি। ধরেন আমরা এখানে লিখলাম একটা টেক্সট, আমরা একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আমাদের একটা আর্টিকেল টাইটেল, বা দেখা যাচ্ছে আমাদের কন্টেন্টের এটা হচ্ছে টাইটেল। তো এই টাইটেলটাকে যদি আমরা এইভাবে নর্মাল টেক্সট হিসেবে রাখি, আচ্ছা আমরা যদি এটাকে একটা নর্মাল টেক্সট হিসেবে রাখি, দেখেন এখানে এখন এটাকে বোল্ড করা আছে বা এটার একটা সাইজ এখানে অলরেডি দেওয়া আছে। তো আমি চাচ্ছি এটাকে একটা হেডিং এর মতো করে দেখাবো, জাস্ট বোল্ড করলাম বা দেখাচ্ছে এটার সাইজটাকে ইনক্রিজ করে দিলাম, এটাকে জাস্ট একটা হেডিং এর মতো হয়তো দেখাচ্ছে, কিন্তু আসলে কিন্তু এটা হেডিং না, এটা একটা প্যারাগ্রাফ। এখন আমরা আসলে হেডিংটা ইউজ করব নাকি হচ্ছে আমাদের ফন্টের সাইজটা বাড়ায় দিয়ে এটাকে হেডিং হিসেবে দেখাবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণটা হচ্ছে আমরা আপাতত হয়তো খালি চোখে দেখতে পাচ্ছি না, বা দেখা যাচ্ছে যে এটা হয়তো আমাদের কাছে মনে হচ্ছে না যে এটা একটা প্যারাগ্রাফ, কারণ এটার সাইজটা যদি ইনক্রিজ করা হয় তাহলে অনেকেই ভেবে নেবে যে এটা একটা হেডিং, এটা একটা হেডিং। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এটাকে একটু হেডিং বানাই আর এটাকে প্যারাগ্রাফই রাখি। হেডিং 1, হেডিং 2, হেডিং 1। আচ্ছা, এখন একটা জিনিস আমাকে একটু বলেন যে খালি চোখে দেখে এই দুটার মধ্যে তফাৎটা বোঝা খুব মুশকিল। এর কারণটা হচ্ছে যে আমরা এটাকে রাখছি হচ্ছে হেডিং হিসেবে, এবং এটার হচ্ছে সাইজটাকে জাস্ট আমরা ইনক্রিজ করে দিলাম। তো খালি চোখে দেখে আমাদের কাছে এই জিনিসটার তফাৎ বোঝা খুব মুশকিল। বা দেখা যাচ্ছে আমরা যদি এটাকে এখান থেকে ভ্যানিশ করে দেই, বা দেখা যাচ্ছে যদি এটাকে আমরা এখান থেকে মুছে দেই, তাহলে আমাদের কাছে এটাই একটা টাইটেল মনে হবে। কারণটা হচ্ছে আমরা এখানে কালারটাকে চেঞ্জ করতে পারছি, এখান থেকে দেখা যাচ্ছে ফন্টের সাইজটা আমরা চেঞ্জ করতে পারছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে এটা এক মনে হলেও মেশিনের কাছে কিন্তু এই দুটো জিনিস একদম আলাদা। কারণ আমরা তো খালি চোখে দেখছি, আর মেশিন কিন্তু এই কোডটাকে রিড করছে, অর্থাৎ এই টেক্সটের ব্যাক এন্ডে এটার জন্য যে কোডটা আছে মেশিন কিন্তু সেটাকে রিড করছে। এখন এটা যদি H1 ট্যাগের মধ্যে থাকে বা H2 ট্যাগের মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই মেশিন এটাকে একটা H1 ট্যাগের মধ্যে বা দেখা যাচ্ছে একটা হেডিং হিসেবে কাউন্ট করবে। এইটাকে
এটার সাইজটা যতই সিমিলার হোক বা দেখা যাচ্ছে এইটা যতই সিমিলার হোক না কেন, এইটাকে সে কখনোই হেডিং হিসেবে কাউন্ট করবে না। কারণ এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, বলা যাচ্ছে নর্মাল টেক্সট আমরা দিয়ে রাখছি, আর এটাকে আমরা হেডিং ট্যাগ হিসেবে ডিফাইন করে দিয়ে রাখছি। তো আমাদের তো আসলে মেশিনকে বোঝাতে হবে যে হ্যাঁ আমাদের এই টাইটেলটাতে বা আমাদের এই কন্টেন্টটাতে আসলে আমরা এই হাউ টু রাইট আর্টিকেল ইন জার্নাল এটাকে আমরা হেডিং হিসেবে ইউজ করছি এবং এটাকে আমরা নর্মাল টেক্সট হিসেবে ইউজ করছি। তো মেশিন যাতে বুঝতে পারে এই জন্য আমাদেরকে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট হেডিং এবং সাব হেডিং আমাদেরকে ইউজ করতে হবে। এটাই হচ্ছে বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে যে কেন আমরা হেডিং এবং জি সাব স্যার হেডিং ক্লিয়ার। ইউজ তবে করব? স্যার জি তবে স্যার এখানে যতগুলো হেডিং থাকে, যেমন 6টা হেডিং থাকে স্যার, সাব হেডিং। জি জি তো এগুলো আসলে কি আমাদের হচ্ছে একটা কন্টেন্ট লিখতে গেলে 1200 ওয়ার্ডের মধ্যে কতগুলো আসলে ইউজ করতে হয়? এটা আসলে আপনার হচ্ছে কন্টেন্টের উপর ডিপেন্ড করবে। ধরেন আপনি হচ্ছে প্রথম যে টাইটেলটা দিছেন আপনার, এটাকে আপনি হচ্ছে H1 দিলেন বা হেডিং 1 দিলেন, এরপর দেখা যাচ্ছে যে আপনাকে আবার হেডিং ইউজ করতে হলো, দেন আপনি H2 ইউজ করলেন, এরপর যে দেখা যাচ্ছে যে ওই H2 এর আন্ডারে আপনাকে আবার হেডিং ইউজ করতে হচ্ছে, দেন আপনি ওটার আন্ডারে H3 ইউজ করবেন। আবার দেখা যাচ্ছে H3 এর আন্ডারে বা দেখা যাচ্ছে H3 এর আন্ডারে যে পোর্শনটা আছে ওইখানে আপনাকে আবার আরেকটা হেডিং ইউজ করতে হচ্ছে, দেন আপনি H4 ইউজ করবেন। আমি একটু দেখাই তাহলে আপনার জন্য সুবিধা হবে। জি স্যার, একটু সুবিধা হবে দেখাইলে। ঠিক আছে, ধরেন এটা আমাদের কন্টেন্ট, আমি জাস্ট আপাতত কপি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো কখনোই আপনারা কপি করবেন না, কপি করাটা আসলে দণ্ডনীয় অপরাধ। আচ্ছা ধরেন এটা আমাদের একটা আর্টিকেল বা এটা আমাদের একটা কন্টেন্ট। এখন কন্টেন্টে তো অবশ্যই আমরা একটা হেডিং দিব। ধরেন এটা হচ্ছে আমাদের মেইন যে হেডিং বা H1, এটা আমাদের H1 দিয়ে দিলাম। আচ্ছা এখন এই H1 এর আন্ডারে আমরা কিছু লিখতে গিয়ে আমাদেরকে হয়তো দেখা যাচ্ছে এখানে আরেকটা হেডিং ইউজ করতে হচ্ছে, এই যে এখান থেকে হয়তো আমাদেরকে আরেকটা হেডিং ইউজ করতে হচ্ছে। তো এটা তো অবশ্যই H1 এর আন্ডারে আছে। তো আমরা যে কাজটা করব যে H1 এর আন্ডারে যখন আরেকটা হেডিং আমরা ইউজ করব, দেন আমরা কি এটাকে H2 ইউজ করব, দেন আমরা এটাকে H2 ইউজ করব। এখন এই H2 এর আন্ডারে হয়তো দেখা যাচ্ছে আপনি আরেকটা সাব হেডিং ইউজ করতে চাচ্ছেন, সেটা হচ্ছে ধরেন কোথায়, এখানে ধরলাম আমরা, তাহলে এটাকে আমরা একটা সাব হেডিং ইউজ করতে চাচ্ছি। তো আমরা তখন এটাকে দিব H3। আসলে আমাদেরকে এইভাবে লিখতে হয়, কারণটা হচ্ছে যে আমরা তো আপাতত খালি চোখে দেখে মনে করছি যে এটা H1, এটা H2, এটা H3, এটার কি দরকার আছে। কিন্তু আসলে এটার ব্যাকএন্ডে যে কোডগুলো আছে বা মেশিন যখন রিড করবে, তখন মেশিন তো আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ বা দেখা যাচ্ছে কোডটাকে রিড করবে। সে আসলে এইভাবে আমাদের মতো খালি চোখে দেখবে না যে আসলে কোনটা H1, কোনটা H2, কোনটা H3। তো এই কারণে আমাদেরকে অবশ্যই প্রপার ওয়েতে হেডিং এবং সাব হেডিং গুলো ইউজ করতে হবে। তো দেখা যাচ্ছে এই H3 আন্ডারে আপনি আরেকটা হচ্ছে হেডিং ইউজ করতে হচ্ছে আপনাকে, হয়তো সেটা এটাই, আপনি এটাকে দিয়ে দেবেন H4। এইভাবে আপনাকে লিখতে হবে। বিষয়টা ক্লিয়ার আওসা? জি স্যার, তবে এখানে স্যার লেখাগুলো অনেক ছোট হয়ে যাবে না স্যার? এতে প্রবলেম হবে না? যেমন হচ্ছে প্যারাগ্রাফের লেখা থাকে, কিন্তু হচ্ছে স্যার হেডিং এর লেখা অনেক ছোট হয়ে যাচ্ছে যত আমি হচ্ছে মানে নিচের দিকে হেডিং ইউজ করতেছি। এটা তো আমাদের হচ্ছে মাইক্রোসফট পাওয়ার মানে ওয়ার্ডে এটা দেখাচ্ছে, আমি এখান থেকে বাড়াই দিই, দেখেন আপনি হচ্ছে হেডিং এর যে ফন্টটা রাখবেন, দেখাচ্ছে এই ফন্টটা আপনাকে আরেকটু কমাই দিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার, এখন বুঝতে পারছি। মানে স্যার হচ্ছে হেডিং ওয়ান এর ওর হচ্ছে হেডিং ওয়ান এর আন্ডারে যেগুলো হচ্ছে লিখবো, সেটাতে হচ্ছে স্টেপ বাই স্টেপ হেডিং টু, হেডিং থ্রি বা হেডিং ফোর এভাবে ইউজ করবো, তাই তো? জি জি জি, কারণ আমরা তো এখন আসলে ঠিক দেখা আছে। যাচ্ছে সাইজটা দেখে হয়তো অনুমান করতে পারছি যে এটার সাইজটা বড়, এটা মনে হয় হেডিং 1। কিন্তু আসলে মেশিন তো তা করবে না, মেশিন আসলে দেখবে যে এটা আসলে হেডিং 1 ট্যাগে ইউজ করা আছে কিনা। যদি এটা H1 ট্যাগের মধ্যে ইউজ করা থাকে তাহলে সে ধরবে হ্যাঁ এটা হচ্ছে হেডিং 1। যদি এটা H2 তে থাকে তাহলে বলা যাবে হ্যাঁ এটা হচ্ছে H2। যদি এটা H3 তে থাকে তাহলে বলা যাবে হ্যাঁ এটা H3। আর এটা যদি আমরা H4 এ দিয়ে রাখি তাহলে এটা H4 বা হেডিং 4। আসলে মেশিন তো এইভাবে কাজগুলো করে, তার সে তো আমাদের মতো আসলে এইভাবে চোখ দিয়ে দেখবে না। জি স্যার, বুঝতে পারছি। তো এটাই আমাদের বলা ছিল যে যখন আমরা একটা ভালো মানের কন্টেন্ট লিখবো, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সাব হেডিং
আমাদেরকে সাব হেডিং গুলো ইউজ করতে হবে এবং পোর্শন ওয়াইজ আমাদের এই আর্টিকেলটাকে বা কন্টেন্টটাকে ভাগ করে করে রাখতে হবে। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মেইন কিওয়ার্ডটা আমরা কোথায় কোথায় ইউজ করব। অর্থাৎ আমরা যে কন্টেন্টটা লিখছি এই কন্টেন্টটা লেখার আগে তো অবশ্যই আমাদেরকে রিসার্চ করে টাইটেল এবং দেখা যাচ্ছে যে মেইন যে কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড বা টার্গেটেড যে কিওয়ার্ড আমাদের, এটা তো অবশ্যই আমাদেরকে বের করে নিতে হবে। তো এই টার্গেটেড কিওয়ার্ডটা আমরা কোথায় কোথায় ইউজ করব সেটা একটু বলা আছে। ইউজ মেইন কিওয়ার্ড। আচ্ছা, প্রথমে আমাদের মেইন কিওয়ার্ডটা ইউজ করতে হবে আমাদের টাইটেল। আচ্ছা, এরপরে আমাদেরকে আমাদের মেইন কিওয়ার্ডটা ইউজ করতে হবে সাবটাইটেলে ইউজ করতে হবে। সাবটাইটেল বলতে সাব হেডিং যেটা, বা আমরা যদি এখানে টাইটেল না বলে যদি বলি টাইটেল আর হেডিং, আমাদেরকে লিখতে হবে যে তাহলে দ্বিতীয়তে আমরা যখন ইউজ করব বা আমাদের যে মেইন কিওয়ার্ডটা এটা আমরা হচ্ছে সাবটাইটেলে বা আমাদের সাব হেডিং এ আমরা ইউজ করতে পারবো। সাব হেডিং এ ইউজ করব। এরপরে আমরা যে ইমেজগুলো যে ইউজ করব, অর্থাৎ যে ইমেজগুলো আমাদের কন্টেন্টে আমরা অ্যাড করছি সেই ইমেজটাতে আমাদের এই মেইন কিওয়ার্ডটা আমরা প্লেস করব। অর্থাৎ আমরা তো এই যে ইমেজের যে এসইওটা করে নিই বা দেখা যাচ্ছে ইমেজের যে অফ পেজ এসইও যেটা আমরা করে নিই, এটা তো সবারই জানা আছে, তাই না? জি স্যার জানা আছে। জি স্যার জানা আছে। আচ্ছা, এরপরেও আমরা হচ্ছে আমাদের ইমেজের যে ফাইলটা আছে সেই ফাইলের নেমটাতেও আমরা আমাদের মেইন কিওয়ার্ডটাকে প্লেস করার চেষ্টা করব। ইমেজের যে ক্যাপশনটা দিব সেখানেও আমরা ইউজ করার চেষ্টা করব। ইমেজের যে অল্টার ট্যাগটা আমরা ইউজ করব সেখানেও আমরা আমাদের মেইন কিওয়ার্ডটাকে প্লেস করার চেষ্টা করব। আচ্ছা, অফ পেজ, টাইটেল, ফাইল নেম, এরপর হচ্ছে ক্যাপশন, অল্টার টেক্সট। অর্থাৎ ইমেজের যখন আমরা অফ পেজ এসইও করে নেব তখন আমরা আমাদের মেইন কিওয়ার্ডটাকে প্লেস করব। ইমেজের যখন আমরা টাইটেলটা দিব সেখানে মেইন আমাদের কিওয়ার্ডটা থাকবে। ইমেজের যে ফাইল নেমটা, অর্থাৎ আমরা ফাইলটাকে যে রিনেম করব সেই ফাইল নেমে আমাদের মেইন কিওয়ার্ডটা থাকবে। আমরা ইমেজের যে ক্যাপশনটা দিব সেখানে থাকবে এবং ইমেজের যে অল্টার টেক্সটটা আমরা ইউজ করব সেখানে আমরা আমাদের মেইন কিওয়ার্ডটাকে প্লেস করার চেষ্টা করব। আচ্ছা, এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে যে আমাদের সাইটটা বা আমাদের কন্টেন্টটা রিডেবিলিটি বাড়ানোর জন্য আমাদেরকে অবশ্যই আমাদের কন্টেন্টে প্যারাগ্রাফ ওয়াইজ ভাগ করতে হবে, এখানে বুলেট পয়েন্ট ইউজ করতে হবে এবং দেখা যাচ্ছে যে সেপারেটর ইউজ করতে হবে। তো সেটা কিভাবে একটু দেখাই। যে এই যে দেখেন কন্টেন্টটা, এখানে দেখেন এরা কিন্তু বুলেট পয়েন্ট ইউজ করছে। দেন এখানে কিন্তু এদের হচ্ছে প্রত্যেকটা পার্ট বা দেখা যাচ্ছে এদের কন্টেন্টের বিভিন্ন পার্টে কন্টেন্টটাকে কিন্তু ভাগ করা আছে। এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা প্যারার একটা করে তারা হেডলাইন বা দেখা যাচ্ছে নেম তারা দিয়ে রাখছে, যেমন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, ইন্ট্রোডাকশন, তারপর ছিল ডেটা অ্যান্ড মেথডস। এখানে আবার তারা বুলেট পয়েন্টস ইউজ করছে। অর্থাৎ আমাদের কন্টেন্টটা যেন দেখতে খুবই ভালো হয় বা দেখা যাচ্ছে খুবই ভালো কোয়ালিটির হয় বা দেখা যাচ্ছে যে সবাই যাতে খুব ইজিলি এটাকে পড়তে পারে, এই কারণে আসলে আমরা এখানে বুলেট পয়েন্ট, সাব হেডিং, প্যারাগ্রাফের মধ্যে দেখা যাচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফকে আলাদা আলাদাভাবে লিখবো বা সেপারেটর ইউজ করে আমরা আমাদের কন্টেন্টটাকে সুন্দরভাবে ডেকোরেট করব। তো এটা বলা হচ্ছে বুলেট পয়েন্ট, প্যারাগ্রাফ, এটা একটা কাজ যেটা করতে হবে সেপারেটর ইউজ করতে হবে। আচ্ছা, তো এটা একটা বিষয়। এরপর আপনারা যদি আপনাদের কন্টেন্টে কোনো ফর্ম রাখেন বা দেখা যাচ্ছে যে অনেক সময় দেখবেন যে
এখানে সার্ভে ফর্ম থাকে বা দেখা যাচ্ছে যে কোনো মতামতের জন্য এখানে আপনাকে বিভিন্ন ধরনের ফর্ম দেওয়া হয়, যে সাইটগুলোতে গিয়ে আপনি একটা ফর্ম ফিল আপ করেন। তো এগুলো কিন্তু আমাদের কন্টেন্টের মধ্যেই পড়ে। তো আমরা যখন এইভাবে কোনো একটা ফর্ম ডিজাইন করব বা ফর্ম যখন আমরা হচ্ছে সার্ভের জন্য সবার সামনে দিব, এখানে আসলে প্রপার ইনস্ট্রাকশন থাকতে হবে। অর্থাৎ আপনি যে ফর্মটা সবাইকে পূরণ করতে দিচ্ছেন, এটাতে যদি প্রপার ইনস্ট্রাকশন না থাকে, তাহলে আসলে সবাই এখান থেকে এই ফর্মটা সঠিকভাবে পূরণ করতে পারবে না। বা আপনার কন্টেন্টটা, এখানে যদি কন্টেন্টে যদি ইনপুট দেওয়ার কোনো অপশন থাকে, অর্থাৎ আপনি কারো কাছ থেকে ফিডব্যাক রেকর্ড করছেন, এই ধরনের অপশন যদি থাকে, তাহলে অবশ্যই আপনাকে ওখানে প্রপার ইনফরমেশন বা প্রপার ইনস্ট্রাকশন দিতে হবে। আচ্ছা, প্রপার ইনস্ট্রাকশনস ইন ডেটা ইনপুট কন্টেন্ট, অর্থাৎ আপনি যখন কারো কাছ থেকে ফিডব্যাক রেকর্ড করবেন, তাকে অবশ্যই প্রপার ইনফরমেশন বা প্রপার ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে। তো এই ছিল কিছু বেসিক বিষয়। আরও অনেক অনেক বিষয় আছে, বা দেখা যাচ্ছে আমরা কোয়ালিটি কন্টেন্টের ক্ষেত্রে আরও অনেক অনেক বিষয় মেনটেন করতে পারি। তো তার মধ্যে থেকে এই 9টা বা 10টা ছিল হচ্ছে বেসিক কিছু বিষয়। এগুলো যদি আমরা মেনটেন করি, তাহলে দেখা যাচ্ছে আমরা অবশ্যই একটা কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারবো, বা দেখা যাচ্ছে এমন একটা কন্টেন্ট রেডি করতে পারবো যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য এবং দেখা যাচ্ছে ইউজারদের জন্য অনেক ফ্রেন্ডলি হবে। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো এই বিষয়গুলোর একটা ওভারভিউ দিয়ে দিই। যে প্রথমে আমরা যে বিষয়টা বললাম যে কোয়ালিটি কন্টেন্টের জন্য আমাদেরকে অবশ্যই যে মেইন পারপাসগুলো খেয়াল রাখতে হবে, যে এখান থেকে এন্টারটেইনমেন্ট, এডুকেশন, বা দেখা যাচ্ছে যে ইন্সপায়ার এবং মোটিভেট, অর্থাৎ যিনি হচ্ছে, আচ্ছা এটাই আসলে এন্টারটেইনমেন্ট হবে না, এটা হবে এন্টারটেইন, অর্থাৎ এই কন্টেন্টটা একজন রিডারকে বা ভিজিটরকে হচ্ছে এন্টারটেইন করবে, তাকে হচ্ছে এখান থেকে কিছু শেখাবে, তাকে ইন্সপায়ার করবে এবং দেখা যাচ্ছে তাকে যে কোনো একটা অ্যাকশনের জন্য মোটিভেট করবে। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে কন্টেন্ট মাস্ট বি ইউনিক, নো কপি পেস্ট। এখানে কোনো কপি পেস্ট চলবে না, অবশ্যই এটা হচ্ছে ফরবিডেন, যে আপনি কোনো কপি পেস্ট করে কোনো কন্টেন্ট রেডি করতে পারবেন না। এরপর যে বেসিক প্রিন্সিপালসের কিছু বিষয় ছিল, যে অবশ্যই ইজি টু রিড হতে হবে, এখানে ক্লিক বেট ইউজ করা যাবে না, অটোমেটিক কন্টেন্ট জেনারেটর তো কখনো ইউজ করা যাবেই না, অ্যাভয়েড ক্লকিং, অর্থাৎ ক্লকিং করে একটা সাইট থেকে আরেকটা সাইডে রিডিরেক্ট কখনোই করা যাবে না। এগুলো যদি কেউ আপনাকে রিপোর্ট করে বা গুগল যদি বুঝতে পারে, তাহলে আপনার সাইটটাতে পেনাল্টি আসবে। আচ্ছা, এরপর যে বিষয়টা ছিল যে বেস্ট প্র্যাকটিস ফর কোয়ালিটি কন্টেন্ট, ইউনিক এবং রিলেভেন্ট টাইটেল হেডলাইন হতে হবে। আচ্ছা, এনগেজিং কনভারসেশনাল স্টাইল, যেটা আমরা কিভাবে বাড়াতে পারি, সোশ্যাল শেয়ার অপশন দিয়ে রাখতে হবে, কমেন্ট করার অপশন থাকতে হবে, এখানে চেক লিস্টের অপশন থাকতে হবে, যেখানে তারা অপিনিয়ন দিতে পারে যে হ্যাঁ এই কন্টেন্টটা আসলে ইউজফুল কি না। আপনারা যখন ফেসবুকের বা দেখা যাচ্ছে যে গুগলের কোনো সাপোর্টে বা ফাইবারের যখন কোনো সাপোর্টে যান, দেখবেন যে ওইখানে প্রত্যেকটা কন্টেন্ট বা প্রত্যেকটা আর্টিকেলের শেষে বা প্রত্যেকটা সলিউশনের শেষে আপনাদের কাছ থেকে তারা একটা ফিডব্যাক রেকর্ড করে, যে ইজ দিস কন্টেন্ট ইউজফুল। আপনারা ওখানে ইয়েস দেন বা নো দেন, এটা হচ্ছে আপনাদের ফিডব্যাকটা তারা রেকর্ড করে। তো এই ধরনের এনগেজিং কনভারসেশনাল স্টাইলটাকে বাড়ানোর জন্য আমরা এখানে চেক লিস্ট বা অপিনিয়ন লিস্ট আমরা দিতে পারি। আর অবশ্যই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করতে পারি, যেগুলো আমাদের কমেন্ট সেকশনে হরহামেশায় যে কোশ্চেনগুলো আসে, এগুলো আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন হিসেবে অ্যাড করে দিতে পারি। মিনিমাম 1200 ওয়ার্ডস, এটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা প্রত্যেকটা কন্টেন্টের ক্ষেত্রে। অবশ্যই আপনি যদি কোথাও থেকে এই কন্টেন্টের কনসেপ্টটা বা দেখা যাচ্ছে যে কোনো কিছু যদি বলেন, আপনাকে রেফারেন্স দিতে হবে। যদি রেফারেন্স আপনি দেন, তাহলে দেখা যাচ্ছে আপনার এই কন্টেন্টটা সবার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদেরকে যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, যদি গ্লোবাল হয় তাহলে আমরা কমন ইংলিশটা ইউজ করবো, যেন সবাই বুঝতে পারে। যদি আমাদের কোনো টার্গেটেড লোকেশন থাকে, যেমন আমরা ইউএসএ বা ইউকে বা দেখা যাচ্ছে যে এই সাবকন্টিনেন্টগুলো যদি আমরা টার্গেট করে আমাদের আর্টিকেলটাকে যদি পাবলিশ করতে চাই বা কন্টেন্টটাকে পাবলিশ করতে চাই, তাহলে আমাদেরকে নেটিভ ইংলিশটা ইউজ করতে হবে। আচ্ছা, বেটার কন্টেন্ট দ্যান কম্পিটিটরস, অবশ্যই কম্পিটিটরদের অ্যানালাইসিস করতে হবে যে তারা আসলে আমাদের যে টাইটেলটা, এই টাইটেলের আন্ডারে কারা কারা কি কি ধরনের কন্টেন্ট পোস্ট করে রাখছে, সেটা আমাদেরকে দেখে অ্যানালাইসিস করে রিসার্চ করে তাদের থেকে বেটার একটা কন্টেন্ট আমাদেরকে বানাতে হবে। আচ্ছা, অবশ্যই হেডিং এবং সাব হেডিং ইউজ করতে হবে।
আচ্ছা, তারপর হচ্ছে মেইন কিওয়ার্ডটা আমরা কোথায় কোথায় ইউজ করব? টাইটেল অথবা আমাদের হেডিং এ ইউজ করব, সাব হেডিং এ ইউজ করব। ইমেজের যখন আমরা অপটিমাইজ করব তখন অফ পেজে, টাইটেলে, ফাইল নেমে, ক্যাপশনে এবং অল্টার টেক্সটে আমরা এই মেইন কিওয়ার্ডটাকে অবশ্যই প্লেস করব। আমাদের কন্টেন্টটাকে সুন্দরভাবে ডিজাইন বা ডেকোরেট করার জন্য বুলেট পয়েন্টস ইউজ করব, প্যারাগ্রাফ হিসেবে এগুলোকে আলাদা করব এবং দেখা যাচ্ছে সেপারেটর দিয়ে এগুলোকে আমরা হচ্ছে প্রত্যেকটা পার্টকে আমরা সেপারেট করে করে রাখতে পারি, বা দেখা যাচ্ছে একটা করে চ্যাপ্টার ওয়াইজ আমরা এগুলোকে ভাগ করতে পারি। আচ্ছা আচ্ছা, এখানে প্রপার ইনস্ট্রাকশন হবে, প্রপার ইনস্ট্রাকশনস ইন ডেটা ইনপুট কন্টেন্ট। অর্থাৎ যেটা বললাম যে যদি কোনো ফর্ম সাবমিটের অপশন থাকে বা কোনো দেখা যাচ্ছে এই ধরনের ফিডব্যাক রেকর্ডের জন্য যদি কোনো কন্টেন্ট আপনি পাবলিশ করে থাকেন, এখানে অবশ্যই প্রপার ইনস্ট্রাকশন আপনাদেরকে দিতে হবে। আচ্ছা, তো মোটামুটি আশা করি যে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার, যে কিভাবে একটা কোয়ালিটি কন্টেন্ট আপনারা তৈরি করবেন বা আপনাদের ওয়েবসাইটের জন্য কিভাবে একটা কন্টেন্ট আপনারা রেডি করবেন। তবে স্যার হচ্ছে আমরা যে কন্টেন্টটা লিখবো স্যার, জি, কন্টেন্ট লেখার একটু ধারণাটা আসলে কিভাবে নিতে পারি স্যার? আচ্ছা ঠিক আছে, মানে এটা আমরা যখন কন্টেন্টটা লিখবো তখন জি আপনাদের জন্য আরো বেটার হবে এটা, বা দেখা যাচ্ছে কন্টেন্টটা যখন লিখবো বা কন্টেন্টটা যখন রেডি করবো আমাদের সাইটের জন্য তখন এই বিষয়গুলো অ্যাপ্লাই করব, বা দেখা যাচ্ছে এই বিষয়গুলো ফলো করে আমরা একটা কন্টেন্ট রেডি করব। সেটা ডামি কন্টেন্টই অবশ্যই হবে, কারণ আমরা তো আসলে কোনো মেইন পারপাজে বা আমাদের সাইটটাকে দেখা যাচ্ছে র্যাঙ্ক করানোর জন্য আপাতত করছি না। তো আমরা যখন একটা ডামি কন্টেন্ট রেডি করব দেন এই বিষয়গুলো খেয়াল রাখবো, তাহলে আপনাদের কাছে আরো বিষয়টা ক্লিয়ার হবে। জি স্যার। আমরা তো আসলে মানুষ, আমরা যত রুলস মনে রাখি না কেন, যত কিছুই আমরা বলি না কেন, যত নিয়মই আমরা মুখস্থ করি না কেন, হয়তো কোথাও না কোথাও একটু ত্রুটি থেকে যায়, হয়তো কোথাও একটু সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে যায়, বা দেখা যাচ্ছে কোথাও হয়তো কোনো একটা ওয়ার্ড মিসস্পেলিং হয়ে যায়, বা দেখা যাচ্ছে কোথাও হয়তো একটা প্যারাগ্রাফ অনেক বড় হয়ে গেছে। তো এই ধরনের প্রবলেমগুলো আসলে হয়। তো আসলে আমরা যাতে এই প্রবলেমগুলো ফেস না করি, বা দেখা যাচ্ছে এই প্রবলেমগুলো যাতে খুব সহজেই ওভারকাম করতে পারি, এগুলোর জন্য আমরা কিছু টুল বা দেখা যাচ্ছে কিছু অ্যাপ বা কিছু সফটওয়্যার আমরা ইউজ করতে পারি, যাতে করে এখানে বসে যদি আমরা আমাদের কন্টেন্টগুলো লিখি বা দেখা যাচ্ছে আর্টিকেলগুলো যদি আমরা লিখি, তাহলে দেখা যাচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে, বা দেখা যাচ্ছে আমাদেরকে এই কন্টেন্টের কোয়ালিটিটা আমাদেরকে অ্যাসিওর করে। তো এই ধরনের কিছু অ্যাপ বা কিছু টুল সম্পর্কে আপনাদের একটু বলবো। তো প্রথমে যে টুলটা সম্পর্কে বলবো এটার নাম হচ্ছে হ্যামিংওয়ে অ্যাপ। আপনারা জাস্ট গুগলে সিম্পলি সার্চ দিবেন যে হ্যামিংওয়ে অ্যাপ। দেখেন প্রথমে যে সাইটটা আসবে যে হ্যামিংওয়ে এডিটর, এটাতে যদি আমরা যাই, সাইটের লিঙ্কটা হচ্ছে hemingwayapp.com। ওই লিঙ্কটা একটু কপি করে আপনাদের ওই টেক্সট ফাইলটাতে দিয়ে দিই। আচ্ছা, তো এই টুলটাতে আসলে কি হয় যে আমরা আমাদের কন্টেন্টটাকে এখানে অ্যানালাইসিস করতে পারি। অর্থাৎ হয়তো আপনি একটা কন্টেন্ট লিখে রাখছেন, বা দেখা যাচ্ছে আপনি একটা কন্টেন্ট দেখা যাচ্ছে যে আপনি আপনার সাইটে পাবলিশ করার জন্য আপনি হয়তো রেডি করছেন। এখন ধরেন আপাতত যেহেতু আমাদের কাছে কন্টেন্ট নাই, আমরা একটা ডামি কন্টেন্ট হিসেবে এখান থেকে দেখে নিই, ডামি টেক্সট বা ডামি আর্টিকেল। আচ্ছা, এখান থেকে নাম্বার অফ ওয়ার্ড আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আমি দিলাম 1000 ওয়ার্ড। নাম্বার অফ প্যারাগ্রাফ, জাস্ট এখান থেকে জেনারেট করবেন। এখান থেকে আপনাদেরকে একটা প্যারাগ্রাফ বা দেখা যাচ্ছে আপনাদেরকে একটা আর্টিকেল তারা জেনারেট করে দিবে। জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। আচ্ছা, তো আমরা আপাতত ধরে নিচ্ছি যে হ্যাঁ এটাই আমাদের আর্টিকেল বা আমাদের কন্টেন্ট। আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে
আমাদেরকে কিছু প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, হবে জাস্ট আমরা এখানে এসে পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে আমাদেরকে কিছু গ্রেড বা দেখাচ্ছে কিছু আমাদের কন্টেন্টের যে কোয়ালিটি এটা আমাদেরকে দেখাবে। আমরা একটু দেখেন, এখানে বলছে যে গ্রেড 9। তো আমাদের গ্রেডটা যত কম হবে, অর্থাৎ গ্রেড 8 বা দেখা যাচ্ছে গ্রেড 7, গ্রেড 6, গ্রেড 5, এগুলো হচ্ছে আমাদের কন্টেন্টটাকে আরো ভালো মানের করে তুলবে। অর্থাৎ গ্রেড যত কম, নাম্বার 1 গ্রেড, নাম্বার 2 গ্রেড বা দেখা যাচ্ছে সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, এইভাবে আসলে এখানে কাউন্ট হয়। তো আপনার কন্টেন্টটা যদি নাম্বার 1 গ্রেডের হয়, সেক্ষেত্রে আসলে কন্টেন্টটা খুবই ভালো মানের। তো আমরা চেষ্টা করবো যে একটা বেসিক মেনটেন করা, সেটা হচ্ছে গ্রেড 5 বা দেখা যাচ্ছে গ্রেড 7, যেটা এটাকে অনেকেই স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেয়। কারণ গ্রেড 1 এর কন্টেন্ট রেডি করতে গেলে এই হ্যামিংওয়ে, এই যে এডিটরটা বা হ্যামিংওয়ে যে অ্যাপটা আছে, এখানে যদি আপনি গ্রেড 1 এর যদি কন্টেন্ট রেডি করতে চান, তাহলে দেখা যাচ্ছে ওটা খুব টাফ হয়ে যায়। তো ঠিক আছে, আমরা যতটুকু পারি আমাদের কন্টেন্টের গ্রেডটাকে আমরা হচ্ছে কমানোর চেষ্টা করব। এখানে গ্রেড বলছে গ্রেড 9, এটা গুড। দেখা যাচ্ছে গ্রেড যদি 10 এর কম হয়, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আমাদেরকে এটা গুড গ্রেড বা দেখা যাচ্ছে গুড কোয়ালিটি আমাদেরকে বলে। তো এখানে কিছু বিষয় আছে, আমাদেরকে বলছে যে 8 অ্যাডভার্স এইম ফর 7 অর আচ্ছা ফিউয়ার। এটা হচ্ছে অ্যাডভার্বের কিছু প্রবলেম এখানে আছে। দেখেন এখানে যে মার্ক করে দিয়ে রাখছে, যে ব্লু মার্ক করা কোথায় আছে একটু দেখি। এই যে দেখেন এখানে আমাদেরকে প্রবলেমটা কোথায় সেটাও বলে দিচ্ছে, এবং দেখাচ্ছে যে কোয়ালিফায়ার বি বোল্ড ডোন্ট হেজ। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে অমিট করে দিলাম। আচ্ছা, এরপর আমাদেরকে এখান থেকে এই প্রবলেমগুলোকে দেখতে হবে। দেখেন একটা প্রবলেম কিন্তু এখান থেকে কমে গেছে। এরপর দেখি এই যে সিম্পলি, এখানে কি বলছে, ইউজ এ ফোর্সফুল ভার্ব। আচ্ছা কি বলছে, সিম্পলি, এটার পরিবর্তে আমাদেরকে একটা ফোর্সফুল ভার্ব ইউজ করতে বলছে। তো আমরা আপাতত এটা করছি না, আমরা জাস্ট এটাকে অমিট করে দিলাম। তাই একটা করে আমরা অমিট করছি, একটা করে এখান থেকে আমাদের প্রবলেম কমে যাচ্ছে। আচ্ছা, কিন্তু আমরা যদি এটাকে অমিট করে দেই, তাহলে কি হবে, আমাদের গ্রেডটা আসলে কমবে না, বা দেখা যাচ্ছে আমাদের কোয়ালিটিটা ইমপ্রুভ হবে না। আমাদেরকে আসলে ওইখানে আমাদের কাছ থেকে যে ধরনের কোয়ালিটি চাচ্ছে, আমাদেরকে সেটা অ্যাসিওর করতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যাডভার্বাল প্রবলেম, বা দেখা যাচ্ছে যে আপনারা যখন কন্টেন্ট লিখবেন, তখন এই প্রবলেমগুলো আপনারা এখান থেকে দেখে দেখে ঠিক করার চেষ্টা করবেন। এরপর যেটা আছে যে ইউজেস অফ প্যাসিভ ভয়েস কাট টু 13 অর ফিউয়ার। আচ্ছা, এখানে প্যাসিভ ভয়েসের যে বিষয়টা আছে, অনেকেই আছে অ্যাক্টিভ ভয়েসে তাদের হচ্ছে আর্টিকেলটা লিখে, অনেকেই আছে প্যাসিভ ভয়েসে আর্টিকেলটা লিখে। তো এখানে আসলে প্যাসিভ ভয়েসে আর্টিকেলটা লেখাটা মানে অনেকেই দেখাচ্ছে যে মিক্স করে ফেলে, কখনো অ্যাক্টিভ লেখে কখনো প্যাসিভ লেখে। তো এই প্রবলেমগুলো যদি এখানে আপনারা চেক করেন, এবং দেখা যাচ্ছে যে আপনারা খেয়াল করতে হবে যে কোথায় আপনি অ্যাক্টিভ ভয়েস ইউজ করতেছেন, কোথায় আপনার আর্টিকেলটার জন্য আপনি প্যাসিভ ভয়েস ইউজ করতেছেন। আর এখানে কি বলছে, আওয়ার লিস্ট হ্যাজ বিন মডিফাইড, এটার জন্য আমাদেরকে কি সাবজেক্ট ইউজ অ্যাক্টিভ ভয়েস বলছে। দেখেন এখান থেকে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস ইউজ করতে বলছে। তারপর এখানে বলছে যে বি স্কিপড, এখান থেকে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস ইউজ করতে বলছে। তো এই যে প্রবলেমগুলো আছে, এগুলো আমাদেরকে সলভ করতে হবে। যদি আমরা এই প্রবলেমগুলো মার্ক করে দেওয়া যে প্রবলেমগুলো আছে, এগুলো যদি আমরা সলভ করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের গ্রেডটা কমতে থাকবে, অর্থাৎ আমাদের কন্টেন্টের কোয়ালিটিটা ইমপ্রুভ হতে থাকবে। আচ্ছা, এখানে বলছে 7 phrases have simpler alternatives, অর্থাৎ এখানে এমন কিছু ফ্রেজ আপনি ইউজ করছেন যেটা হচ্ছে সিম্পল কিছু অল্টারনেটিভ আছে। তো আপনাকে এই যে দেখেন, এই যে মার্ক করা, অর্থাৎ পার্পল কালার যে মার্ক করা, এটাতে যদি আমরা ক্লিক করি, বা দেখা যাচ্ছে এখানে এই ফ্রেজটাকে আমাদেরকে ভাঙতে বলছে, যে এত বড় ফ্রেজ বা দেখা যাচ্ছে এত বড় such a list author should be based on established guidelines and should make explicit the estimated contribution, বা এটা অনেক বড় একটা সেন্টেন্স এখানে ইউজ করা আছে। আমরা যদি এটাকে জাস্ট কোথাও একটু ভেঙে দেই, দেখেন আমাদের এই প্রবলেমটা ওভারকাম হয়ে গেল। আসলে এখানে ভাঙাটা বা দেখা যাচ্ছে যে আমরা এই পুরো একটা সেন্টেন্সকে, এত বড় একটা সেন্টেন্সকে আমরা ভেঙে দুইটা ভাগ করছি। কারণটা হচ্ছে যে আমরা যদি ছোট ছোট করে আমাদের সেন্টেন্সগুলো লিখি, বা দেখা যাচ্ছে পার্ট বাই পার্ট আমরা যদি আমাদের সেন্টেন্সগুলোকে কারো কাছে এক্সপ্লেইন করার চেষ্টা করি,
তাহলে কিন্তু এটা আমাদের জন্য বেশি রিডেবল হবে বা দেখা যাচ্ছে পড়তে কিন্তু সুবিধা হবে। তো আমাদেরকে আসলে এই প্রবলেমগুলো এখান থেকে যে মার্ক করা যে প্রবলেমগুলো আছে এগুলো আমাদেরকে দেখতে হবে। দেন বলছে যে 9 of 64 sentences are hard to read। দেখেন এইখানে মার্ক করা, অর্থাৎ এই যে কালারটা এখানে মার্ক করা যে পোর্শনগুলো আমাদেরকে দেখাচ্ছে, বলছে যে এই পোর্শনগুলো বা এই সেন্টেন্সগুলো আসলে পড়ার জন্য খুবই টাফ বা দেখা যাচ্ছে যে হার্ড টু রিড। একজন অডিয়েন্সের ক্ষেত্রে এটা রিড করতে প্রবলেম হতে পারে। তো এই কারণে আসলে আমাদেরকে এই এই সেন্টেন্সগুলোকে সিম্পল ফর্মে নিয়ে আসতে হবে। বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। তো অনেক সময় কি হয় যে আমরা তো যখন কন্টেন্ট লিখি আমরা হচ্ছে আমাদের মনের মাধুরী মিশিয়ে দেখাচ্ছে যে আমরা যেভাবে চাই, আমরা যেভাবে এক্সপ্লেন করতে চাই ঠিক সেভাবে আমরা কন্টেন্টগুলো লিখি। তো আসলে কি হয় যে আমরা যেভাবে এক্সপ্লেন করতে চাই আর আমাদের অডিয়েন্সরা যেভাবে চায় এটা কখনোই একদম সেম টু সেম হতে পারে না। কারণ এক একজন মানুষের চিন্তা ভাবনা বা এক একজন মানুষের চাওয়া পাওয়া এক এক রকম। তো আমরা যখন এই ধরনের কন্টেন্ট যখন রেডি করব বা আমরা যখন নিজেদের মতো করে একটা কন্টেন্ট লিখবো, এই যে কোয়ালিটিটা যাচাই করাটা আসলে খুবই জরুরি। তো এখানে এই হ্যামিংওয়ে অ্যাপটা ফ্রিতে অনেক ভালো সার্ভিস আপনাদেরকে দিচ্ছে, যে এখান থেকে আপনারা এই প্রবলেমগুলো ইজিলি ফাইন্ড আউট করতে পারছেন। এখানে বলছে কি 14 of 64 sentences are very hard to read। এখানে 9টা বলছে যে হার্ড টু রিড আর 14টা বলছে যে ভেরি হার্ড টু রিড। তো আপনার এই কন্টেন্টটা যদি সবার কাছে মানে পড়তে খুব একটা কঠিন হয় বা একটু আগে যেটা বললাম যে রিডেবিলিটি যদি না থাকে, তাহলে আসলে আপনি কন্টেন্টটা খুব একটা ভালো কোয়ালিটির কন্টেন্ট না, এটাকে আপনি র্যাঙ্কিং করতে পারবেন না। বা দেখা যাচ্ছে এটাকে যদি আপনি ইন্ডেক্স করেন এটার থ্রুতে আপনি ভালো মানের ট্রাফিক পাবেন না। এই কারণে আমাদেরকে এই বিষয়গুলো চেক করে দেখতে হবে যে আসলে এখানে অ্যাডভার্বাল কোনো প্রবলেম আছে কিনা, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের কোনো প্রবলেম আছে কিনা, এখানে ফ্রেজেস, আচ্ছা কোন ফ্রেজগুলো আরো সিম্পল হতে পারে। তারপর বলতেছে যে হচ্ছে 9টা সেন্টেন্স হচ্ছে এখানে রিড করার জন্য খুবই হার্ড এবং দেখা যাচ্ছে 14টা সেন্টেন্স আছে যেগুলো আসলে খুবই হার্ড। তো আমাদের আর্টিকেলটা যদি এরকমের হার্ড সেন্টেন্স আমরা ইউজ করে রাখি, তাহলে দেখা যাচ্ছে অডিয়েন্স কিন্তু এটা পড়তে পারবে না বা অডিয়েন্সের এটা পড়তে বিরক্ত লাগবে। বা আপনাদেরকে একটু আগে যেটা বললাম যে আপনাদের ওয়েবসাইট থেকে কোনো একটা ওয়ার্ড সে পেলো বা দেখা যাচ্ছে কোনো একটা সেন্টেন্স তার সামনে আসলো, এটা সে বুঝতে পারলো না, তাকে আবার অন্য কোথাও গিয়ে সার্চ করতে হলো, তাহলে কিন্তু আপনি একটা ট্রাফিক হারালেন। এই যে বিষয়গুলো বা এই যে ছোটখাটো বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমরা এই হ্যামিংওয়ে অ্যাপটাতে চেক করে দেখতে পারি এবং দেখা যাচ্ছে যে আমরা যদি এই প্রবলেমগুলো যদি ওভারকাম করতে পারি, তাহলে অবশ্যই আমরা একটা কোয়ালিটি কন্টেন্ট এখান থেকে রেডি করতে পারবো। আচ্ছা, মানুষের প্রশ্ন হচ্ছে যে গ্রেডটা কত হলে ভালো হয়। আমরা এখানে এই যে 10-এর নিচে যদি আমরা আসি, এই যে হ্যামিংওয়ে অ্যাপতে গ্রেডটা যদি 9-এর নিচে বা 10-এর নিচে আসে দেন এটাকে গুড বলে। তো তারপরেও আমরা একটা বেসিক যেটা মেনটেন করি যে যদি 6 বা 7 হয় গ্রেডটা, তাহলে এটা একটা অনেক ভালো, মোটামুটি ভালো মানের একটা কন্টেন্ট। যদি তারও কম হয় তাহলে আরো ভালো। তো বেসিক যেটা আমরা মেনটেন করি 6-7 এরকম। কম হওয়াই ভালো তাহলে। হ্যাঁ, গ্রেডটা যত কম হবে, যে আমরা বলি না যে গ্রেড ওয়ান বলতে যেটা হচ্ছে সবচেয়ে ভালো। আবার দেখা যাচ্ছে গ্রেড 2, এভাবে কিন্তু আমরা বিভিন্ন কিছু কিন্তু বাছাই করি। তো গ্রেডের ক্ষেত্রে যত কম তত ভালো। স্যার আপনি কি এখানে হচ্ছে মানে কি বলবো প্লাগারিজমের মতো কিছু চেক করলেন? এখানে কি গ্রামারও চেক হয়েছে? না, এটাতে গ্রামার চেক হয় নাই। গ্রামার চেকের জন্য আরেকটা সাইট আছে, সেটা আপনাদেরকে বলছি। তো গ্রামারটা চেক করার জন্য আপনারা যে অ্যাপটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে যে গ্রামারলি একটা অ্যাপ আছে, অনেকেই হয়তো নাম শুনেছেন, অনেকেই হয়তো ইউজ করে আসছেন। তো গ্রামারলিটা আপনারা ইউজ করতে প্রিমিয়াম অ্যাপ না? না, এটা ফ্রিতেও ইউজ করা যায়, প্রিমিয়ামেও ইউজ করা যায়। তো ফ্রিতে দেখা যাচ্ছে ফ্যাসিলিটি যেটা আছে এটা লিমিটেড, আর যেটা হচ্ছে প্রিমিয়াম ওটাতে আসলে ফ্যাসিলিটিটা অনেক বেশি। আচ্ছা স্যার। আচ্ছা, এটার একটা বিষয় যে ক্রোমের এক্সটেনশনটাও আছে। গ্রামারলি যে অ্যাপটা এটার কিন্তু ক্রোম এক্সটেনশন আছে। আপনি ক্রোম এক্সটেনশনটা ইউজ করবেন, যেখানে যখনই কিছু লিখবেন ক্রোমে দেখবেন আপনাকে ওখানে স্পেলিং মিস্টেকটা বা দেখা যাচ্ছে কোথাও যদি কোনো প্রবলেম থাকে দেন তারা হচ্ছে আপনাকে এটা ইন্ডিকেট করে বলে দিবে। আচ্ছা, গ্রামারলিতে জাস্ট আপনাকে লগ ইন করতে হবে বা সাইন আপ করতে হবে। দেন এখান থেকে আপনি
ফ্রিতে দেখা যাচ্ছে লিমিটেড কিছু সার্ভিস আপনি এখানে পাবেন। আর ক্রোমের এক্সটেনশনটা ইউজ করতে পারেন। আর যদি আপনি প্রিমিয়াম নেন বা দেখা যাচ্ছে যারা আসলে প্রফেশনাল কন্টেন্ট রাইটার, শুধু কন্টেন্ট রাইটিং এর কাজই যারা করে, তারা দেখা যাচ্ছে এই ধরনের প্রিমিয়াম টুল তারা ইউজ করে বা দেখা যাচ্ছে এটা তারা প্রেফার করে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আহসানের প্রশ্ন ছিল যে কন্টেন্টের আইডিয়া কোথায় আমরা পাবো। কন্টেন্টের আইডিয়াটা এটা আপনাকে দেখতে হবে বা দেখা যাচ্ছে কন্টেন্টের আইডিয়া এটা আপনাকে আপনার কিওয়ার্ডের উপর রিসার্চ করে বা আপনার সাইটটা আসলে কি ধরনের এটার উপর ডিপেন্ড করে আপনাকে এই কন্টেন্টের আইডিয়া জেনারেট করতে হবে। এটার জন্য আরো অনেক অনেক সাইট আছে। আপনারা যদি জাস্ট সিম্পলি সার্চ দেন, আমি যদি সার্চ দিই কন্টেন্ট আইডিয়া, কন্টেন্ট আইডিয়াস, আপনারা বিভিন্ন সাইট পাবেন। কন্টেন্ট আইডিয়া জেনারেটর লিখে যদি সার্চ দিই, দেখেন এই যে পোর্টেল যেটা, এটাতে যদি আমরা যাই, তারপর হচ্ছে দেখেন হাবস্পট আছে, এখানে বিভিন্ন ধরনের আইডিয়া আপনি জেনারেট করতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার সাইটটা আসলে কি, আপনার নিশটা আসলে কি, আপনি কাদেরকে টার্গেট করে আপনার সাইটটাতে এখানে কন্টেন্ট পাবলিশ করতে চাচ্ছেন, এটা আপনাকে উপলব্ধি করতে হবে বা আপনাকে বুঝতে হবে যে আসলে আমি আসলে কি ধরনের নিশ নিয়ে আমার ওয়েবসাইটটাকে লঞ্চ করছি, কি ধরনের নিশ নিয়ে বা দেখা যাচ্ছে কি ধরনের অডিয়েন্সকে টার্গেট করে আমি আমার কন্টেন্টটাকে পাবলিশ করছি। এটা আপনাকে মানে রিসার্চ করে বা দেখা যাচ্ছে আপনাকে নিজে থিঙ্কিং এর মাধ্যমে বের করতে হবে। কারণটা হচ্ছে আপনি যত টুলই ইউজ করেন না কেন, এই টুলগুলো দেখা যাচ্ছে আপনার দেওয়া ডেটার উপরে ডিপেন্ড করে তারা হচ্ছে আপনাকে একটা রেজাল্ট, এস্টিমেটেড একটা রেজাল্ট দেখাবে। কিন্তু বিষয়টা হচ্ছে তারা কখনোই হিউম্যানের মতো করে থিঙ্ক করতে পারে না। কারণ আপনি যেভাবে চিন্তা করবেন, কারণ আপনি তো নিজেও একজন ইউজার, তাই না? আপনি তো নিজেও একজন গুগলের ইউজার। তো আপনি যেভাবে চিন্তা করবেন বা আপনি যেভাবে চান, আপনার মতো কিন্তু আরো অনেকেই চিন্তা করবে বা আপনার মতো আরো অনেকেই সার্চ করবে। তো যে কাজটা করা হয় যে এটা একটা সার্ভের মাধ্যমে দেখা যাচ্ছে যে তাদের আইডিওলজিগুলোকে চেক করা হয় যে হ্যাঁ আমাদের সাইটের যে মেইন যে টপিক বা মেইন যে ক্যাটাগরি এইটার সম্পর্কে যারা আগ্রহী তারা আসলে কিভাবে চায় কন্টেন্টগুলো, এটা নিয়ে দেখা যাচ্ছে বিস্তারিত রিসার্চের বিষয় আছে। তো আপনাকে চিন্তা করতে হবে যে আমার যে সাইটটা এটাতে আসলে কি ধরনের কন্টেন্ট পাবলিশ করা উচিত, বা অ্যাজ এ ভিউয়ার বা অ্যাজ এ ভিজিটর আমি আসলে কি ধরনের কন্টেন্ট এই সাইটগুলোতে খুঁজবো। আর একটা বিষয় হচ্ছে ট্রেন্ড ফলো করা, যেটা হচ্ছে গুগল ট্রেন্ডস এর মাধ্যমে আপনারা হচ্ছে দেখতে পারেন যে কোন টপিকটা এখন ভালো চলছে, এগুলোতে আপনারা হচ্ছে আইডিয়া জেনারেট করতে পারেন বা দেখা যাচ্ছে আপনারা এগুলো নিয়ে কন্টেন্ট রাইটিং এর কাজ করতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন আওসার? জি স্যার, বুঝতে পারছি। স্যার একটা প্রবলেম স্যার আমি একটা দেখলাম, সেটা স্যার যখন আমি গুগল ট্রেন্ডস ফলো করে কিছু কিওয়ার্ড হচ্ছে ওখান থেকে বাছাই করলাম, সেটা নিয়ে ধরেন যে কাজ করব, দেন ওটা যখন আমি হচ্ছে গুগল সার্চ রেজাল্ট এবং হচ্ছে যে সার্চ ভলিউম আছে এটা দিয়ে যখন হচ্ছে কেজিআর আমি ফর্মুলা আসলে প্রয়োগ করতেছি, তখন দেখা যাচ্ছে স্যার আমার পার্সেন্টেজটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে কি স্যার আমার কোথাও ভুল হচ্ছে কি? আচ্ছা কেজিআর, যেমন স্যার আপনি গতকালকে যেটা টপিক ছিল স্যার, যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা দিয়ে যদি সার্চ করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটু বলি। কেজিআর এর ক্ষেত্রে একটা কন্ডিশন ছিল, আপনাদের কি মনে আছে বলুন তো কন্ডিশনটা কি? কেজিআর এর ক্ষেত্রে একটা কন্ডিশন ছিল, আমি বলে দেই যে কেজিআর এর ক্ষেত্রে একটা কন্ডিশন ছিল স্যার আপনার সার্চ ভলিউমটা হবে 300 এর কম। বুঝতে পারছেন? স্যার ওটা স্যার ভুলে গেছিলাম। হ্যাঁ এটা আসলে হ্যাঁ, ওকে মনে পড়ছে। আমাদের বলেছিলাম এইভাবে যে নতুন যে সাইটগুলো আমরা লঞ্চ করি এইগুলোতে এই নতুন সাইটগুলো থেকে দুই একটা মানে আর্টিকেল বা দেখাচ্ছে দুই একটা কন্টেন্টকে র্যাঙ্ক করানোর জন্য আমরা আসলে কেজিআর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, যেই কিওয়ার্ডগুলোতে আসলে সার্চ ভলিউমটা খুবই কম, অর্থাৎ 300 এর নিচে বা দেখা যাচ্ছে 400 এর নিচে আমরা এগুলোতে কেজিআরটা অ্যাপ্লাই করতে পারি। এখন একটা আমরা কি করি যে সার্চ ভলিউম ডিভাইডেড বাই হচ্ছে অল ইন সার্চ, এটা হচ্ছে আমরা একটা রেশিও করে আমরা দেখি যে আসলে পার্সেন্টেজটা কেমন আসে। তো আমরা যদি এখন কোন একটা সার্চ ভলিউম যদি দেখতে পাই যে 1 লক্ষ সার্চ ভলিউম পার মান্থ, ওইটা যদি আমরা কেজিআর এ অ্যাপ্লাই করতে যাই কখনোই কাজ করবে না, কারণ কেজিআরটা শুধুমাত্র লিমিটেড সার্চের জন্য বা দেখা যাচ্ছে যে যে কিওয়ার্ডগুলোতে সার্চ ভলিউম খুবই কম
এই কিওয়ার্ডগুলোর উপর কেজি একটা অ্যাপ্লাই করা যেতে পারে। জি স্যার, এখন বুঝতে পারছি, ওটা ভুলে গেছিলাম স্যার যে ওইটা আসলে। ঠিক আছে। আচ্ছা, সবসময় বলা হয় যে কপি কন্টেন্ট বা দেখা যাচ্ছে কন্টেন্ট কপি করে আপনার সাইটে পাবলিশ করতে পারবেন না। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যদি রিসার্চ করে যদি কিছু একটা বের করতে চান যে হ্যাঁ এই ফিল্ডে অলরেডি কাজ করা আছে, এখন আমরা রিসার্চ করব, রিসার্চ করে এখান থেকে একটা জার্নাল পাবলিশ করব, দেন হচ্ছে আমরা এটা আমাদের সাইটে পাবলিশ করব, একদম ইউনিক কন্টেন্ট। অর্থাৎ আপনি নিজে গবেষণা করে যেটা বের করছেন একদম ইউনিক কন্টেন্ট, এটা আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন। তাহলে কি হবে যে প্রতি বছর মানে আপনি যদি খুবই মেধা সম্পন্ন একজন মানুষ হন, তাহলে দেখা যাচ্ছে প্রতি বছর একটা করে আর্টিকেল বা একটা করে জার্নাল, একটা করে পোস্ট আপনি বা একটা করে কন্টেন্ট আপনি আপনার সাইটে দিতে পারবেন। কারণ যারা ইউনিভার্সিটি লেভেলে আমরা যারা আছি তারা জানি যে আসলে একটা জার্নাল পাবলিশ করতে বা একটা রিসার্চ করে একটা কোনো একটা মানে রেজাল্টে আসতে আসলে কি পরিমাণ পরিশ্রম করতে হয় বা কখনো সফল হওয়া যায় কখনো হওয়া যায় না। তো ওইটা আসলে পসিবল না। তো আমরা যে কাজটা করি যে আমাদের তো এখন যে পড়াশোনা করার যে পরিধি, আমরা তো ইন্টারনেট থেকে পড়াশোনা করি তাই না, বা বিভিন্ন ওয়েবসাইট রিসার্চ করে তো আমরা হচ্ছে এই তথ্যগুলো কালেক্ট করি। ঠিক আছে, আপনি বিভিন্ন ওয়েবসাইট রিসার্চ করে তথ্যগুলো কালেক্ট করেন, কোনো সমস্যা নাই। আপনি এই রিসার্চ করে তথ্যগুলো কালেক্ট করে এখান থেকে পড়াশোনা করে নিজের মতো করে একটা কন্টেন্ট রেডি করেন। ওইখানে অবশ্যই আপনার কন্টেন্টটা ইউনিক হবে। আপনি যদি 10টা বই যদি পড়ে একটা বই যদি আপনি লিখেন বা দেখা যাচ্ছে 10টা পেজ যদি আপনি পড়ে একটা পেজ যদি আপনি বানান, তাহলে দেখা যাচ্ছে অবশ্যই আপনার কন্টেন্টটা ইউনিক হবে এবং দেখা যাচ্ছে যে এই 10টা রেজাল্টের সমন্বয়ে আপনি একটা নিজের একটা রেজাল্ট তৈরি করবেন বা নিজের একটা কন্টেন্ট রেডি করবেন, সেটা অবশ্যই একটা বেটার সলিউশন দিবে। তো আমরা আসলে এখন রিসার্চ কই করব? আমরা তো রিসার্চ করি ইন্টারনেটে। তো আমরা সমস্যা নাই, আমরা অন্যদের ওয়েবসাইট থেকে অনেক কিছু শিখতে পারবো বা অন্যদের কন্টেন্ট থেকে বা আমাদের কম্পিটিটরের কন্টেন্টগুলো আমরা অ্যানালাইসিস করে আমরা নিজেদের মতো করে নিজেদের কন্টেন্ট বানাবো, কিন্তু কখনোই তাদের কন্টেন্ট হুবাহু কপি করা যাবে না। এটা হচ্ছে বিষয়। আপনাকে যদি এখন আমি একটা আর্টিকেল লিখতে বলি বা একটা কন্টেন্ট যদি আমি লিখতে বলি, আপনি কই যাবেন? আপনি কি বই পুস্তক ঘাঁটবেন? এত সময় আছে? কখনোই না। আপনি অবশ্যই ইন্টারনেট রিসার্চই করবেন। আপনি ইন্টারনেট রিসার্চ করে দেন আপনি হচ্ছে এই সবগুলো মানে পড়ে বা সবগুলোকে উপলব্ধি করে নিজের মতো করে নিজে একটা লিখবেন। এটা হচ্ছে কাজ। তো আর যদি আপনি হুবহু কপি করেন বা ট্রান্সলেট করেন তাহলে আসলে কাজ হবে না, সেটা আসলে কন্টেন্ট মানে দেখা যাচ্ছে কপিরাইট ইস্যুতে চলে আসবে। বুঝতে পারছেন? স্যার হচ্ছে ফাইবারের গিগ পাবলিশ করার মতোই বিষয়টা, যেমন আমরা গিগ পাবলিশ করার ক্ষেত্রে অন্যের গিগ গুলা দেখতাম কিন্তু শর্ত ছিল যে কপি করা যাবে না, সেরকম। হ্যাঁ, ওই রকমই অনেকটা। কারণ আমাদের কাছে আসলে তথ্যগুলো এখন খুব বেশি অ্যাভেলেবল বা দেখা যাচ্ছে ইন্টারনেট সার্চ করলেই বিভিন্ন তথ্য আমাদের সামনে চলে আসে। আর আমরা তো আসলে বই পুস্তক ছেড়ে এখন সব চলে আসি বা বই পুস্তক থেকে বের হয়ে আসছি। এখন আসলে বই পুস্তকের রিসার্চ করে দেন ওইটাকে আবার ইন্টারনেটে আমরা যখন পাবলিশ করব বা আমাদের কন্টেন্ট হিসেবে পাবলিশ করব, এত ধৈর্য বা এত সময় আমাদের নাই। তো আমরা যেটা করি সিম্পলি ওয়েব রিসার্চ করি, অন্যদের কন্টেন্টগুলোকে রিসার্চ করি, তারা কি ডিসিশন দিচ্ছে, এখান থেকে আসলে কি ফল্ট আছে বা দেখা যাচ্ছে যে যে আর্টিকেলটা আপনি পড়লেন ওইখানে কি ল্যাকিংস আছে, এগুলো আপনি বের করে এগুলো নিয়ে আবার হচ্ছে আরেকটা সাইটে খুঁজলেন, দেখলেন তারা কি সমাধান দিছে। তো এই মোটামুটি 5টা 7টা কন্টেন্ট আপনারা রিসার্চ করে আপনাদের জন্য একটা কন্টেন্ট বানাবেন, দেখবেন আপনাদের কন্টেন্টটা বেটার হবে এবং দেখা যাচ্ছে যে এটা এটা কখনোই অন্যদের সাথে মিলবে না এবং এটা অবশ্যই একটা ইউনিক একটা কন্টেন্ট হবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আমরা যদি এক্স্যাক্টলি চেক করতে চাই যে আমাদের এই এটার সাথে কারোটা মিলে যাচ্ছে কিনা, আমরা জাস্ট কি করব দেখেন, এইটুকু ধরেন আমরা কপি করে নিচ্ছি। কপি করে যদি আমরা যদি গুগলে সার্চ করি, আচ্ছা দেখেন এই সাইটটা কিন্তু চলে আসছে। এটা কি যে mobilearena.com.bd, আর আমরা যে সাইটটাতে ছিলাম এইটা কিন্তু mobilearena.com.bd। তো আপনি এইভাবে চেক করতে পারেন যে আপনার ওয়েবসাইট আপনার এই কন্টেন্টের সাথে আপনার অন্য কোনো কন্টেন্টের মিলে যাচ্ছে কিনা। জাস্ট সিম্পলি গুগলে সার্চ দিবেন, দেখবেন যে এটা চলে আসবে। বুঝতে পারছেন নাও স্যার? বুঝছি স্যার, বুঝতে পারছি স্যার। দেখা গেছে যে ইউটিউবের মতো কি এরকম হয় স্যার যে প্রথম আমি একটা কন্টেন্ট আপলোড করলাম, দেখা গেছে আমার কন্টেন্টটা কেউ চুরি করে
লেখাটাকে দেখা গেছে যে তার সাইডে দিল, তাহলে এখন কপিরাইট ইস্যুতে কে মানে পড়বে স্যার, আমি পড়বো না আসলে সে বলতো? বা এর জন্য হচ্ছে ইউটিউবে যেরকম হচ্ছে স্ট্যান্ডার্ড যে সার্টিফিকেট অ্যাড করতে হয়, জি। এরকম কি ওয়েবসাইটের ক্ষেত্রেও কোনো কিছু হয়? আচ্ছা, ওয়েবসাইটের ক্ষেত্রে অবশ্যই কপিরাইট ইস্যু তারা ক্লেম করে যে এটা গুগল নিজে থেকেই করবে। যে আপনার এই যে দেখেন, এটা যে আমরা লিখে সার্চ দিলাম যে 2020 ওয়াজ নট এ গুড ইয়ার ফর দ্য মোবাইল ইন্ডাস্ট্রি, বা দেখা যাচ্ছে যে গুগল যদি দেখে যে আপনার সাইটের সাথে এই সাইটটার হুবহু মিলে যাচ্ছে বা এই কন্টেন্টটা হুবহু মিলে যাচ্ছে, তারা তখন ডেট চেক করবে যে আপনি কবে পাবলিশ করছেন, সে কবে পাবলিশ করছে। তো সে যদি আজকে পাবলিশ করে থাকে আর আগামীকাল যদি আপনি সেটা কন্টেন্ট কপি করে যদি আপনি পাবলিশ করেন, তাহলে আপনি ওখানে কপিরাইট ইস্যুতে দেখা যাচ্ছে সাথে সাথে ওখানে পেনাল্টি পেয়ে যাবেন, বা দেখা যাচ্ছে আপনাকে ওয়ার্নিং দিবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি এখন। আচ্ছা। আর ইউটিউবেও কিন্তু একই বিষয়টাই হয়। আপনি যদি স্ট্যান্ডার্ড কমিউনিটি স্ট্যান্ডার্ড যদি মেনটেন করে দেন, বা ওই রুলটা যদি আপনি ওখানে অন করে দেন, দেখবেন যে আপনার ওই ভিডিওটা বা আপনার ওই কন্টেন্টটা কেউ আপলোড করার সাথে সাথে তার ওখানে মানে একটা ইয়ে চলে যাবে যে আপনি এটা হচ্ছে কপি কন্টেন্ট, বা দেখা যাচ্ছে এইটা অলরেডি পাবলিশড আছে এইভাবে। আর যে বিষয়টা হয় যে দেখবেন যে আপনারা একটা কাজ মানে এরকম করবেন যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, বা দেখা যাচ্ছে একটা স্লাইড শো আপনি বানাইছেন নিজেই, একটা স্লাইড শো আপনি নিজেই বানাইছেন, বানানোর পর আপনি যে কোনো একটা মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ডাউনলোড করে ওইটাতে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওই স্লাইড শোতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে ওটা আপনি ইউটিউবে আপলোড করছেন। দেখবেন যে ইউটিউব আপনাকে ওইখানে কপিরাইট ক্লেম করবে, কারণ ওই যে মিউজিকটা ওটা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইউজ করছেন। তো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এই কপিরাইট ফ্রি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা মিউজিকগুলো আছে এগুলো আপনাকে ইউজ করতে হবে, তাহলে ইউটিউব বা গুগল আপনাকে কেউ কিছু বলবে না, কারণ ওটা দেওয়াই আছে কপিরাইট ফ্রি, আপনি যে কোনো ভাবে ইউজ করতে পারেন। তো এত সূক্ষ্মভাবে তারা এই কপিরাইট ইস্যুগুলো তারা চেক করে। জি স্যার, স্যার। আর আমরা জাস্ট এইখান থেকে সিম্পলি জাস্ট ওই লাইনটা লিখে সার্চ দিলাম, অর্থাৎ এই লাইনটা দিয়ে জাস্ট আমরা সিম্পলি সার্চ দিলাম, আমাদেরকে এই সাইটটা দেখাচ্ছে। তো আমরা খালি চোখে এটা দেখে বুঝতে পারছি। আর গুগলের কাছে তো পুরো কোড আছে, আমার ওয়েবসাইটে পুরো সোর্স কোড আছে, সে যদি কোড থেকে যদি ম্যাচ করে দেখে তাহলে তার কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেন আমরা অবশ্যই এখান থেকে কপিরাইট ক্লেমটা পেয়ে যাব যে হ্যাঁ আপনি আগে পোস্ট করছেন, আপনারটা অবশ্যই ভ্যালিড, আর যিনি পরে পোস্ট করছেন উনি অবশ্যই আপনারটা কপি করে এটাকে পোস্ট করেছেন, এইভাবে আর কি। আরেকটা বিষয় একটু দেখায় যে ধরেন আপনি এই আর্টিকেলটাই পড়ে আসছেন, এখন এটা পড়ে আসার পর যে কাজটা হচ্ছে যে আপনি হয়তো এখান থেকে একটু চেঞ্জ করছেন, এটা আপনি লেখেন নাই, তারপর দেখা যাচ্ছে এখানে হয়তো কিছু একটু চেঞ্জ করছেন, এইটা হয়তো চেঞ্জ করে অন্য কোনো একটা ওয়ার্ড আপনি ইউজ করছেন, দেখা যাচ্ছে এটা এখানে ইউজ করছেন আপনি, দেন এইভাবে হয়তো কোথাও কোথাও আপনি চেঞ্জ করে করে রাখছেন। এইভাবে হয়তো আপনি চেঞ্জ করে রাখছেন, দেখেন সার্চ দিলে হয়তো ওটা সামনে নাও আসতে পারে। দেখেন এখন আর ওই মোবাইল এরিনাটা কিন্তু প্রথমে আসে নাই, ইভেন ওই মোবাইল এরিনাটা আমাদের এই হিসাবের মধ্যেই নাই। তো আপনি যদি একটা কন্টেন্ট বা দেখা যাচ্ছে এই যে কন্টেন্ট আছে এটা যদি আপনি পড়ে নিজের মতো করে একটা লিখেন, তাহলে কখনোই এটা মানে কপি হবে না, বা দেখা যাচ্ছে তখন এটা অবশ্যই ইউনিক হতে বাধ্য। কারণ আমি যেটা বললাম যে প্রত্যেক ব্যক্তির একটা নিজস্বতা আছে, বা তারা নিজেদের মতো করে যে কোনো একটা বিষয়কে লেখার চেষ্টা করে। এই কারণে আসলে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনি ইন্টারনেট থেকে রিসার্চ করেন, কোনো প্রবলেম নাই, আপনি যত খুশি ওয়েবসাইট থেকে কন্টেন্ট নেন, কন্টেন্টগুলো পড়েন, পড়ে নিজে একটা ডিসিশনে আসেন, দেন আপনি সেটা নিজের মতো করে লিখেন, তাহলে অবশ্যই এখান থেকে একটা ইউনিক কন্টেন্ট রেডি হবে। এবং কোয়ালিটি কন্টেন্টের জন্য যে বিষয়গুলো অ্যাসিওর করতে হয় সেগুলো সঠিকভাবে মেনটেন করেন, দেখবেন যে আপনার কন্টেন্টটা একটা বেস্ট কন্টেন্ট হিসেবে তৈরি হবে। বিষয়টা ক্লিয়ার আহসান? জি স্যার, ক্লিয়ার এখন। ঠিক আছে। একটা বিষয় একটু আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে হেডলাইন যেটা বা আমাদের যে টাইটেল যেটা, এটা আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। বা দেখা যাচ্ছে যে টাইটেলটা বা যে হেডলাইনটা আমরা সিলেক্ট করব, এটা আসলে ইউনিক হওয়াটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এই হেডলাইনটাকে ইউনিক করার জন্য যে কাজটা করব, যে আমরা একটা টুল ইউজ করতে পারি। অনেক টুল আছে কিওয়ার্ডের জন্য, বা দেখা যাচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য অনেক অনেক টুল আছে, কিওয়ার্ড সাজেশন হিসেবে অনেক টুল আছে, কিন্তু আমরা একটা টুল ইউজ করতে পারি, সেটা হচ্ছে হেডলাইন অ্যানালাইজার। আচ্ছা দেখেন, শুধুমাত্র হেড লিখছি চলে আসছে। আচ্ছা, এটা coschedule.com,
এটা হচ্ছে এদের সাইট, আমি এদের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে বলছে ফ্রি হেডলাইন অ্যানালাইজার। ঠিক আছে, আমরা জাস্ট একটা হেডলাইন একটু লিখি। আচ্ছা, এটাকে অ্যানালাইজ করি আমরা। ও আচ্ছা, এখানে আসলে আপনাদেরকে সাইন ইন করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এরকম ছিল না, আগে সাইন ইন করতে হতো না, এখন আবার সাইন ইন করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা জাস্ট এখানে সাইন ইন করবেন, বা দেখা যাচ্ছে যে আপনারা এখানে সাইন আপ করে এখান থেকে আপনারা এই হেডলাইনগুলোকে আপনারা অ্যানালাইসিস করে দেখতে পারেন যে হ্যাঁ, আপনি যে যে হেডলাইনটা আপনি চুজ করছেন সেই হেডলাইনটা আসলে কতটুকু হেলদি, বা দেখা যাচ্ছে এটা আসলে কতটুকু পারফেক্ট, এটার স্কোরটা কেমন, এটা আপনাদেরকে এখানে দেখাবে। তো এখানে জাস্ট সাইন ইন করবেন, বা দেখা যাচ্ছে সাইন আপ করে তারপর সাইন ইন করবেন, আর এখানে আপনাদের হেডলাইনটা দিয়ে আপনারা হচ্ছে অ্যানালাইসিস করে দেখতে পারেন। তো এটা আসলে দেখাচ্ছে যে ফ্রিতেই ছিল, এখন আসলে প্রিমিয়াম হবে কিনা আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে এটা প্রিমিয়াম হয়ে যাবে আর কি। আচ্ছা, তো আমরা দেখি যে ফ্রি হেডলাইন অ্যানালাইজার এই ধরনের আর কোনো নতুন টুল আমরা পাই কিনা, কারণ যখন ফ্রি যখন প্রিমিয়াম হয়ে যায় তখন আমাদেরকে অল্টারনেটিভ খুঁজতে হয়। আচ্ছা দেখেন, এখানে কি বলছে যে হেডলাইন কোয়ালিটি স্কোর 22, এটা হচ্ছে বিলো এভারেজ। তার মানে এটা আমাদের জন্য একটা ভালো একটা কিওয়ার্ড হয় নাই, বা দেখা যাচ্ছে একটা ভালো একটা টাইটেল এখানে হয় নাই। এখানে সাজেশন বলতেছে কি, ইনক্রিজ হেডলাইন লেন্থটাকে বাড়াতে হবে। হোয়াট ইজ দ্য ব্র্যান্ড, এখানে যদি কোনো ব্র্যান্ড হয়, বা দেখা যাচ্ছে যদি কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট, বা দেখা যাচ্ছে আপনার যে ওয়েবসাইট, এই সাইটটার নেমটা থাকাটা জরুরি, তো ব্র্যান্ড নেমটা থাকতে হবে। আচ্ছা, এখানে অ্যালার্ট ওয়ার্ডের কথা বলছে যে কিছু অ্যালার্ট ওয়ার্ড অ্যাড করতে হবে। আপনারা যদি সার্চ দেন যে আসলে অ্যালার্ট ওয়ার্ডগুলো আসলে কি, বা এখান থেকে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, টক অ্যাবাউট দ্য বডি, অর্থাৎ আপনার কন্টেন্টটা কি সম্পর্কে, বা দেখা যাচ্ছে কন্টেন্টের যে মেইন থিম, এইটা আপনার হেডলাইনে থাকতে হবে। যে বডিটা যেটা এক্সপ্লেইন করছে, হেডলাইন সেটাকে মানে উল্লেখ করছে কিনা, বা হেডলাইন মানে আপনার যে হেডলাইন যেটা বা টাইটেল যেটা, এটা আসলে আপনার বডিতে যে কন্টেন্ট আছে এটাকে প্রকাশ করছে কিনা। আচ্ছা, ইউজ কনটেক্সট ওয়ার্ড এবং ট্রাই অ্যাডিং এ সেলিব্রিটি। আচ্ছা, এটা আসলে আমরা করতে পারবো না, এবং কনটেক্সট ওয়ার্ড আপাতত অ্যাড করছি না আমরা। তো সেলিব্রিটি বা দেখা যাচ্ছে যদি কোনো নিউজ হয় বা ট্রেন্ডিং নিউজ হয়, দেন এগুলো আসলে ইউজ করতে হয়। তো এগুলো আমাদেরকে সাজেশন হিসেবে বলছে। আচ্ছা, এখান থেকে এভারেজটা মনে হয় এরা 50 ধরে রাখতেছে। তো আপনারা চেষ্টা করবেন যে একটা এই বিষয়গুলো, বা দেখাচ্ছে যে এই সাজেশনগুলো মেনে আপনারা একটা কিওয়ার্ড তৈরি করার বা একটা টাইটেল তৈরি করার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে কি অবস্থা, এরা আবার বলতেছে যে ওভারঅল হেডলাইন স্কোর হচ্ছে 61, রিডেবিলিটি 48, এসইও 50 এবং সেন্টিমেন্ট হচ্ছে 90। তো এক একটা ওয়েবসাইট আমাদেরকে আসলে এক এক রকমের রেজাল্ট দিচ্ছে। তো আমাদেরকে এই বিষয়টা একটু খেয়াল করতে হবে যে আমরা যখন একটা সাইট থেকে ফ্রিতে যখন ডেটা নিব,
এগুলো আসলে খুব একটা বেটার কোয়ালিটির নাও হতে পারে। যদি আমাদের কাছে প্রিমিয়াম টুল থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু যখন ফ্রিতে আমরা কিছু ইউজ করতেছি এটা আসলে দেখা যাচ্ছে যে খুব একটা বেশি গ্রহণযোগ্যতা পায় না। তারপরেও আমরা হচ্ছে নিজেরা একটু আইডিয়া নিতে পারি যে হ্যাঁ এই কিওয়ার্ডটার কোয়ালিটি কেমন, বা দেখা যাচ্ছে এটা আসলে বিভিন্ন ওয়েবসাইট কেমন বলছে আর কি। আচ্ছা আমরা একটু আরেকটু দু একটা সাইট একটু সার্চ করে দেখি তারা কি বলে। আচ্ছা এরা আবার মেইল দিতে বলতেছে। আচ্ছা প্রিমিয়াম সাইট আমাদেরকে আসলে ফ্রিতে রেজাল্টটা দেখাচ্ছে না, তো আমরা এগুলো দরকার নাই, ইউজ করার দরকার নেই আপাতত। আমরা এখান থেকে যে স্কোরটা পাইলাম যে 22 এবং দেখাচ্ছে এখান থেকে সাজেশনটা আমাদেরকে বলতেছে, এইটার সাথে যদি আমরা আমাদের হেডলাইনটাকে যদি কম্পেয়ার করি যে বেস্ট স্মার্টফোন 2020 বাংলাদেশ, এখানে যদি একটা ব্র্যান্ডের নেম থাকতো বেস্ট স্মার্টফোন অফ শাওমি 2020 ইন বাংলাদেশ, তারপর হচ্ছে তাহলে অবশ্যই হেডলাইনের যে লেন্থটা এটাও ইনক্রিজ হয়ে যেত, ব্র্যান্ডের নামটা এখানে চলে আসতো। এখানে অ্যালার্ট ওয়ার্ড হতে দেখা যাচ্ছে আরও কিছু অ্যালার্ট ওয়ার্ড, যেমন ধরেন যে মাস্ট নো বা দেখা যাচ্ছে যে বেস্ট, এইগুলো আসলে দেখা যাচ্ছে অ্যালার্ট ওয়ার্ড বা দেখা যাচ্ছে সবার নজরটা আসলে বেশি টানে এইদিকে আর কি। টক অ্যাবাউট বডি, অর্থাৎ বডিতে কি বলা আছে এই বিষয়গুলো আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখি বা নিজেরাও যদি চিন্তা করে দেখি, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই স্মার্টফোনের বা আমাদের টাইটেলটা এটার স্কোরটা আরেকটু হয়তো ইনক্রিজ করবে। তো আমরা এই ধরনের টুলগুলো ইউজ করে আমরা কিন্তু আমাদের মানে ফ্রিতে এই ধরনের কিছু টুল ইউজ করে আমরা কিন্তু আমাদের টাইটেল সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিতে পারি। তো ফ্রিতে আসলে যতটুকু পাওয়া যায় এটাই আসলে আমাদের জন্য লাভ আর কি। তো আপনারা চেষ্টা করবেন যখনই কোনো আপনারা কন্টেন্ট লিখবেন তখন ওইটার টাইটেলটাতে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন, কারণ টাইটেলটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। বা টাইটেলটা যদি ইউনিক এবং দেখা যাচ্ছে কিওয়ার্ড সমৃদ্ধ এবং দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো স্কোরের বা দেখা যাচ্ছে র্যাঙ্ক করার মতো বা এসিও করার মতো যদি একটা ভালো টাইটেল আপনারা চুজ করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে ওই কন্টেন্টটা র্যাঙ্ক করানো বা দেখা যাচ্ছে যে সামনের দিকে নিয়ে আসা অনেক বেশি সহজ হয়ে যায়। তো অবশ্যই কন্টেন্টের টাইটেলের উপর বা কন্টেন্টের যেটা হেডিং যেটা এটার উপর আপনাদেরকে একটু ভালোভাবে ফোকাস করে একটু বেশি সময় দিতে হবে।